আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অলরেডি যারা জয়েন করেছো ওয়ালাইকুম আসসালাম। কিছুটা দেরি হয়ে গেছে, আমাদের কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেছে। তো যারা অলরেডি জয়েন করে ফেলেছো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি বিভিন্ন গ্রুপগুলোতে, মেসেঞ্জার এবং গ্রুপগুলোতে। তো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে দাও, আমরা খুবই দ্রুত কাজ শুরু করে দিব। ক্লাসটাকে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও মেসেঞ্জার এবং ফেসবুক গ্রুপে। পাশাপাশি প্রত্যেকেই নিজ নিজ ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। সবাই যার যার ফ্রেন্ড যারা আছে এখনো জয়েন করে নাই সবাইকে দ্রুত মেনশন করে দাও। হ্যাঁ, অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছে। আমি ক্লাসটাকে অলরেডি বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে তোমাদের যে ব্যাচগুলো আছে প্রায় অনেকগুলো ব্যাচে শেয়ার করে দিচ্ছি। যে যেখান থেকে জয়েন করেছো প্রত্যেকের জটিল সংখ্যায় চ্যাপ্টারটা এইচএসসি 22 এবং এইচএসসি 23 এই দুই ব্যাচের জন্য আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ। 22 তো সামনেই পরীক্ষা নভেম্বরে, তো খুবই কম সময় তোমাদের জন্য চ্যাপ্টারটা একটা রিভাইজ করার অপশন। যারা জটিল সংখ্যা চ্যাপ্টারটা আগে ভালো করে করো নাই তারা শেখার চান্স পাচ্ছ, আর যারা চ্যাপ্টারটা করেছো তোমরা এই লাইভ ক্লাসগুলো অংশগ্রহণ করে চ্যাপ্টারটা খুব ভালোভাবে আবার রিভিশন করতে পারবে। কোনো বেসিকে ঝামেলা থাকলে আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর 23 যারা আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বিশেষ করে যাদের জটিল সংখ্যা চ্যাপ্টারটা নিকটবর্তী কোনো পরীক্ষার মধ্যে আছে তারা সবাই ক্লাসটা করলে জটিল সংখ্যা চ্যাপ্টারের উপর আশা করি বেশ ভালো দক্ষ হতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের একটি বেসিক ক্লাস, আমরা আজকে বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করব। আমি ক্লাসে চলে যাচ্ছি, তোমরা সবাই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবা। পাশাপাশি ফ্রেন্ডদেরকে অবশ্যই ক্লাসের কথা মেসেঞ্জার ইনবক্সে হোক অথবা কমেন্টের মাধ্যমে হোক সবাই শেয়ার করে দিবা। তো চলো, জটিল সংখ্যার প্রথমে আজকে এখানে স্লাইডে একটা টাইটেল আমরা লিখে রেখেছি। জটিল সংখ্যার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা চেষ্টা করব এই টপিকসগুলো আলোচনা করার জন্য। প্রথমেই জানতে হবে জটিল সংখ্যার প্রাথমিক ধারণা, যে জটিল সংখ্যা বলতে কী বোঝায়, তাই না? জটিল সংখ্যার উৎপত্তি বা কিভাবে আইডিয়াটা মাথায় আসলো। লেটস স্টার্ট। লক্ষ্য করো সবাই, আমরা একটা ইকুয়েশন, বেসিক ইকুয়েশন, বীজগাণিতিক সমীকরণ আমি লিখলাম x² + 1 = 0। আরেকটা ইকুয়েশন এখানে লিখলাম সাপোজ x² + 8 = 0। দুটা বীজগাণিতিক রাশি এখানে লেখা হয়েছে। এই দুটা রাশির ক্ষেত্রে যদি লক্ষ্য করো, যদি আমাকে বের করতে বলা এক্সের মান, যে সমাধান করো এক্সের ভ্যালু বের করো, আমরা ঠিক পরের লাইনেই কিন্তু এখানে লিখব x² = -1। এখানে আমরা লিখব x² = -8। ইজন্ট ইট? একটু আমাকে কমেন্টে জানাবা যারা জয়েন করেছো যে আমার ভয়েস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ক্লিয়ার কিনা একটু কমেন্ট জানাবা। কিছু নয়েজ হচ্ছে, একটা হচ্ছে ফ্যানের সাউন্ড, আর একটা বাহিরের নয়েজ, বিভিন্ন যানবাহনের চলাচল। তো এগুলো একটু মেনে নিয়ে আমাদের ক্লাস করতে হবে ধৈর্য সহকারে। একটু জানিয়ে দাও সবাই যে সাউন্ড ঠিক আছে কিনা, আমার কথা ঠিকমতো সবার কানে পৌঁছাচ্ছে কিনা। আমি আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সুস্থ রাখুন, সবার শারীরিক মানসিক অবস্থা ভালো থাকুক, সবার পরিবারকে সুস্থ রাখুক, এটা আমরা প্রত্যাশা করি, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। কমেন্ট একটু আসতে এখানে লেট হয়।
আচ্ছা হ্যাঁ, অলরেডি আমরা কমেন্ট পেয়ে গেছি, ক্লিয়ার আছে। তো প্রত্যেকেই বলেছি তোমাদের 22 এবং 23 ব্যাচের যত ফ্রেন্ডস সবার কাছে আমাদের ক্লাসগুলো বা কন্টেন্টগুলো পৌঁছানো আমার জন্য কঠিন, যেটা তোমাদের জন্য হয়তো বা সহজ। যদি সহজ হয় অবশ্যই চেষ্টা করবা তোমরা ক্লাসগুলো পৌঁছে দিলে আশা করি নিজের পাশাপাশি অন্যান্য ফ্রেন্ডরাও উপকৃত হতে পারবে। তো লক্ষ্য করো এখানে এই যে দুইটা বীজগাণিতিক রাশি এখানে আমরা লিখেছি, এইটা কিন্তু ম্যাথের একবারে বেসিককে, বাস্তব সংখ্যার যে বেজ আছে বেসকে নড়বড়ে করে দেয়। কীরকম বলো? বাস্তব সংখ্যার প্রপার্টিস আমরা সবাই জানি যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে ওইটা অবশ্যই পজিটিভ হবে। আমরা বলে থাকি যে এক্সের ভ্যালু যাই বসাই না কেন, এখানে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এই মানটা অবশ্যই পজিটিভ একটা মান হবে। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অবশ্যই ধনাত্মক হবে, নেগেটিভ হবে না। এটা কিন্তু বাস্তব সংখ্যার একেবারে ফান্ডামেন্টাল মৌলিক একটা প্রপার্টিস, তাই না বলো? কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্যার এক্স স্কোয়ার, এক্সকে বর্গ করলে ডান পাশে -1 আছে, এখানে এক্সকে বর্গ করলে ডান পাশে -8 আছে, যেটা বাস্তব সংখ্যার ফান্ডামেন্টাল প্রপার্টিসকে একেবারে হুমকির মধ্যে ফেলে দেয়, তাই না বলো? তো এই হুমকির মধ্যে ফেলে দেওয়ার কারণে এই জিনিসটাকে বাস্তব সংখ্যার সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব না। বাস্তব সংখ্যার প্রপার্টিস এটাকে একদমই মেনটেন করতেছে না। তো এই জন্যই এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য ম্যাথমেটিশিয়ানদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, অনেক পরিশ্রম করার পরে একটা ফরম্যাট, একটা নতুন জগৎ তারা ক্রিয়েট করার চেষ্টা করছেন। যে বাস্তব সংখ্যার মধ্যে আমি এটাকে ঢুকাইতে যাব না, ব্যাখ্যা করতে যাব না, আমি নতুন একটা জগৎ ক্রিয়েট করব, যেই জগৎ কাজ করবে এই ধরনের সংখ্যাকে নিয়ে। কীরকম ব্যাপারটা? এখানে আমরা জানি এক্স ইজিক্যাল টু আমরা বলে দেবো প্লাস মাইনাস √(-1), তাই না? √(-1) বর্গমূল করলে এই যে √(-1) লিখলাম, এটা বাস্তব সংখ্যায় সংজ্ঞায়িত নয়। এর আগের লাইনটা হচ্ছে তার লজিক, কেন সংজ্ঞায়িত নয়। তো এই জিনিসটাকে এই ম্যাথমেটিশিয়ানরা, বিশেষ করে ম্যাথমেটিশিয়ান অনেকেই কাজ করছেন, ম্যাথমেটিশিয়ান কার্ডানো, ম্যাথমেটিশিয়ান গাউস, ম্যাথমেটিশিয়ান অয়লার সহ অনেকেই কাজ করছেন। এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ান অয়লার সর্বপ্রথম এইটাকে তিনি আই দ্বারা প্রকাশ করেন, যে √(-1) এটাকে বাস্তব সংখ্যা আমি ব্যাখ্যা করব না, এটাকে আমি আই দ্বারা প্রকাশ করলাম। আই বলতে আমি কি বোঝাচ্ছি? উনি আই বলতে এখানে বোঝাচ্ছেন ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, যেটাকে আমরা বাংলায় বলতে পারি কাল্পনিক সংখ্যা। তো আই বলতে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এই আই √(-1) কে আই ধরে, এটাকে একক ধরে, এটাকে আই, এটা হচ্ছে ইউনিট, একক ধরেই মূলত জটিল সংখ্যার যাত্রা শুরু। যে আমি আই বলতে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বারে বোঝাচ্ছি। তাহলে এই যে আই ইজিক্যাল টু √(-1), এইটা হচ্ছে জটিল সংখ্যার বেস। এইটাকে বেস ধরে, একক ধরে, এখন যে কোনো সংখ্যাকে যেগুলো বাস্তব সংখ্যায় প্রকাশ করা যায় না, আমি এইটার সাহায্যে একটা ফরম্যাটে প্রকাশ করতে পারি। এটা সর্বপ্রথম এটা কে ইউজ করেছে? এখানে সর্বপ্রথম আমাদের লাইভ চলতেছে, অনেকেই হয়তো আমি মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করা হয়েছে, প্রত্যেকেই লাইভে জয়েন করতে পারো, রানিং লাইভ হচ্ছে এটা। তো লক্ষ্য করার বিষয়, এই আই ইজিক্যাল টু √(-1) এটা সর্বপ্রথম ইউজ করেছিলেন ম্যাথমেটিশিয়ান অয়লার। তো তার নামটা আমরা লিখে রাখি, এটা সর্বপ্রথম ইউজ করেছেন ম্যাথমেটিশিয়ান অয়লার। তো নামটা আমরা মনে রাখতে পারি, ফর এমসিকিউ কথা রাখতে পারে অয়লার। এখন লক্ষ্য করো এই যে ইকুয়েশনটা, এইটাকে তুমি এখানে একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারো কিভাবে? এখানে প্রথম কথা এক্স ইজিক্যাল টু বলতে পারি +-√(-8), isn't it? তো এই জিনিসটাকে আমরা বলতে পারি +-√(-8) ইন্টু √(-1). তো লক্ষ্য করি মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে +-√(-8) বলতে আমরা বুঝি 2√2, আর √(-1)টাকে আমরা আই দ্বারা প্রকাশ করলে তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি x ইজিক্যাল টু +-2√2i। এই যে এখন এই সমীকরণটার একটা সমাধান আমরা বের করলাম। অবশ্যই এটা বাস্তব সংখ্যার কোনো সমাধান না, এটা জটিল সংখ্যার সমাধান। অবশ্যই অনেকের মনে প্রশ্ন জন্মাচ্ছে, স্যার আপনি আই বলতে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলেছেন, জটিল সংখ্যা কিন্তু বলিনি আমরা, কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম কিন্তু জটিল সংখ্যা বা কমপ্লেক্স
নাম্বার, তাই না? ইংরেজি শব্দটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো এই শব্দটার ব্যাখ্যা একটু পরে আসতেছে, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা ব্যাখ্যা আসতেছে। তো আশা করি সবাই জটিল সংখ্যার প্রাথমিক ধারণা, যে বাস্তব সংখ্যায় যেসব বিষয়গুলোকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না ওগুলোকেই নতুন একটা প্ল্যাটফর্মে, নতুন একটা ফরম্যাটে প্রকাশ করার জন্যই এই আয়ের আবির্ভাব হয়েছে। তো লক্ষ্য করো, এরপর আমরা এখানে বলেছি আয়ের পাওয়ার এবং সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। এই যে আই লিখলাম, আয়ের পাওয়ার, বিভিন্ন পাওয়ার থাকলে মানগুলো কীরকম হইতে পারে। যেমন তোমাকে বলা হইলো যে এখানে আই ইজ ইকাল টু √1 যদি বলা হয় আই স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট, তো আই স্কোয়ার যদি আমরা এখানে বলি, আমরা বুঝতেই পারতেছি এটাকে বর্গ করলে আমরা পাবো -1। আই স্কোয়ার করলে যদি বলা হয় আই কিউব ইজ ইকাল টু হোয়াট, আই কিউবকে আমরা বলতে পারি আই স্কোয়ার ইন্টু আই। আমি যদি সূচকে ভাঙিয়ে লিখি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 ইন্টু আই, দ্যাট ইজ আমরা পাচ্ছি -i। আই কিউবের ভ্যালু পাইলাম -i। আই টু দি পাওয়ার 4 যদি বলা হয়, আই টু দি পাওয়ার 4কে আমরা বলতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, অথবা আই স্কোয়ার হোল স্কোয়ার বলতে পারি। আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তো দুইটা -1 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1। আয়ের 4টা বেসিক পাওয়ার তোমাদেরকে আমি দেখাইলাম, 4টা বেসিক। যে আই বলতে তো আমরা √1-কে আমরা আই দ্বারাই লিখব। আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আই কিউবের ভ্যালু হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4-এর ভ্যালু হচ্ছে 1। এই 4টা মান আয়ের পাওয়ারের আমাদেরকে মনে রাখতে হবে। জাস্ট এই 4টা আমাদেরকে কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এছাড়া আয়ের পাওয়ার যত বড়ই বলুক না কেন আমাদের আর মুখস্থ করতে হবে না, আমরা ইজিলি বের করতে পারবো। যেমন তোমাকে বলা হইল আই টু দি পাওয়ার 21, এটা কত হবে? এইটাকে একটু দেখো তো আমরা লিখতে পারি কি না। আই টু দি পাওয়ার 16 প্লাস 5, 16 না, আমি 20 সবচেয়ে কাছাকাছি। আই টু দি পাওয়ার 20 প্লাস 1 লেখা যায় এটা। আই টু দি পাওয়ার 20 ইন্টু আই টু দি পাওয়ার 1 সূচকের নিয়মে। এখন আই টু দি পাওয়ার 20 মানে কিন্তু আই টু দি পাওয়ার 4 এর উপরে কিন্তু 5 ইন্টু আই, 4-5 20 হয় না, বলো? আই টু দি পাওয়ার 4 ইন্টু 5, 4-5 20 হয়, ইন্টু আই। আই টু দি পাওয়ার 4-এর ভ্যালু আমরা জানি এই যে এখান থেকে 1, দ্যাট মিনস আমি বলতে পারি 1 টু দি পাওয়ার 5 ইন্টু আই। আর 1-এর পাওয়ার তুমি যত বড়ই দাও না কেন আলটিমেটলি ঘুরে ফিরে 1-ই পাবা। তাহলে আমরা এখান থেকে 1 ইন্টু আই, তাহলে এই যে আমরা সুন্দর করে উত্তর পেয়ে যাচ্ছি আমরা আই। তো দেখো আই টু দি পাওয়ার 21-এর ভ্যালু আমরা এই যে ক্যালকুলেটিং প্রসেসে আই পেলাম। অনেকের কাছে মনে হচ্ছে স্যার বেশ লেন্দি প্রক্রিয়া, এই আয়ের পাওয়ার যদি আসে আমার এমসিকিউতে আসবে, এতগুলো লাইন করার কি সময় আমাদের হাতে আছে? অবশ্যই না। এতগুলো লাইন আমরা সলভ করতে, এমসিকিউ বলো বা ইভেন রিটেন পরীক্ষায় বলো সিকিউ করার সময় এতগুলো লাইন আমরা করতে যাব না। আমি প্রথমে তো দেখালাম, যে ভাঙিয়ে দেখালাম কিভাবে কাজ করতে হয়। তো আয়ের পাওয়ার বের করার জন্য প্রথম কথা এই 4টা মান আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া যত বড় পাওয়ারই দিক না কেন আমাকে এত লং টাইম প্রসেস, লং ক্যালকুলেশন করতে হবে না, আমি সহজেই বের করতে পারবো। তো এইটা আমরা এখন দেখব আয়ের পাওয়ার বড় দিলে কিভাবে কাজ করতে হয়। এর আগে আমি একটু চাচ্ছি কমেন্ট চেক করতে, যারা লাইভে আছো একটু কমেন্টে জানাতে পারো এই পর্যন্ত যা আলোচনা করলাম, যে আয় কোত্থেকে আসছে, জটিল সংখ্যার আয় কেন আসলো, এরপরে আয়ের পাওয়ারের মান কিভাবে বের করতে হয় বিস্তারিত করলে বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। যারা লাইভে উপস্থিত আছি অনেকেই হয়তো এখনও জয়েন করে নাই, যে যেখান থেকে জয়েন করেছি তাদের নিকটবর্তী ফ্রেন্ডদেরকে আমাদের ব্যাচ এবং ব্যাচের বাইরে সবাইকে মেনশন করে রাখতে পারি। আমাকে একটু কমেন্টে জানাবা যে এই পর্যন্ত যে আলোচনা করা হয়েছে বুঝতে পেরেছো কিনা। অলরেডি রুবায়াত্রিম ফারজানার কমেন্ট পেয়েছি, বাকি যারা আছো তারা একটু কমেন্টে জানাবা এই পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছে ইজ ইট ক্লিয়ার অর নট, একটু কমেন্টে জানিয়ে দাও। কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের সঙ্গে কারা কারা লাইভে আছে, তাই না? কারা কারা লাইভে আছে আমরা বুঝতে সুবিধা হবে, একটু কমেন্টে জানাও। আমি পরবর্তী যে আয়ের পাওয়ারের মধ্যে আমরা থাকবো, এত লং ক্যালকুলেশন না করে কিভাবে আমরা আয়ের পাওয়ারের মান বের করতে পারি। লেটস সি। ডিয়ার স্টুডেন্টস, উপরে লক্ষ্য করো, যেমন তোমাকে বলা হলো মনে করো আই টু দি পাওয়ার
4127, 4টা ডিজিট বললাম, বা মনে করো 6টা ডিজিটই বললাম, 73 বললাম, ইজ ইকাল টু হোয়াট? তো স্যার এত বড় পাওয়ারকে আমরা কিভাবে ভাঙাবো? এই প্রসেসে করতে গেলে তো একটু বেশ সময় সাপেক্ষ। আমরা কিভাবে করব একটু লক্ষ্য করে দেখবে এখানে। হ্যাঁ, আমরা এই যে আয়ের পাওয়ারের মান কিভাবে সহজে বের করতে পারি, এটা এখানে তোমরা স্ক্রিনে টিভি মনিটর দেখতে পাচ্ছ, একটা সুন্দর চার্ট এখানে দেওয়া আছে। এই চার্টটা তোমরা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খাতা অবশ্যই নোট করবা। এই চার্টটা ভালো করে বুঝতে পারো, আমাকে আয়ের পাওয়ার বের করার জন্য কোনো কষ্ট করতে হবে না। লক্ষ্য করো, আয়ের 4টা মান হচ্ছে বেসিক মান, এই 4টার বাইরে কোনো মান আসবেই না। এটা প্রথম বুঝতে হবে যে স্যার হয় আই আসবে, অথবা আই স্কোয়ার মানে -1, অথবা -i, অথবা 1। এই 4টার বাইরে কোনো মান আসবে না। তো যেহেতু 4টা মান হচ্ছে আমার বেসিক মান, ঘুরে ফিরে এই 4টা মানই আসে, তাই আমাকে আয়ের পাওয়ার দেয়া থাকলে বের করতে হলে ভ্যালু, ওই পাওয়ারটাকে, পাওয়ার এনটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করে দেখব ভাগশেষ কত হয়। ভাগশেষ যদি 1 হয় তাহলে বুঝবো আয়ের পাওয়ার 1 লিখবো। আয়ের পাওয়ার কত লিখবো বলো? 1 লিখবো। ওই 1টাই ফার্স্টে অ্যান্সার হবে, দ্যাট মিনস আই। আয়ের পাওয়ার 1 মানে আই থাকবে। যদি ভাগশেষ 2 হয় সেক্ষেত্রে আয়ের পাওয়ার 2 লিখবো, মানে ভাগশেষটাকে লিখবো, ভাগফল নয়, ভাগশেষটাকে। এখানে আয়ের পাওয়ার যদি ভাগশেষ 3 হয় তাহলে আয়ের পাওয়ার 3 লিখবো। আর আয়ের পাওয়ার 3 লিখলে আই কিউবের মান হচ্ছে -i। সর্বশেষ ভাগশেষ 0 হলে আয়ের পাওয়ার 0 লিখবো। আর পাওয়ার 0 বলতে আমরা এখানেও বুঝবো এক্স্যাক্টলি 1। যেমন এখানে লক্ষ্য করো, i টু দি পাওয়ার 21 ছিল, তো 21কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 5 20, তাহলে ভাগশেষ পাচ্ছি আমি 1। তা আমাদের কাজ আলটিমেটলি ভাগশেষ নিয়ে। তো ভাগশেষ 1 পাওয়া মানে আয়ের পাওয়ার হচ্ছে 1, দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে আই। আশা করি সবাই বুঝতে পারতেছো। তাহলে পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করলেই আমাদের সহজে আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করি সবাই শুনতেছো কথাটা। এখন কথা হচ্ছে স্যার এত বড় একটা সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, এটাও জানি কেমন কেমন লাগতেছে, যে সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কি বুঝতে পারবো এখানে ভাগশেষ কত? অবশ্যই পারবো ডিয়ার স্টুডেন্ট। এই পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করলে কত হয় এটা বোঝার জন্য আমার ক্যালকুলেটর লাগবে না। একটু ছোটবেলার স্মৃতি মনে করো, ছোটবেলা আমাদেরকে শেখানো হইতো কোনো সংখ্যা 2 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা হবে কিনা, 4 দ্বারা হবে কিনা, 5 দ্বারা হবে কিনা। তো 4-এর ব্যাপারটা একটু মনে করো, কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে কিরকম ঘটবে এটা বোঝার জন্য শেষের 2 ডিজিট অর্থাৎ একক এবং দশক স্থানীয় অঙ্ক, এখানে যেই সংখ্যাটা আছে এই সংখ্যাকে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারবা শেষে ভাগশেষ কত থাকতে পারে। পুরো সংখ্যাকে ভাগ করা লাগবে না, অর্থাৎ 73কে 4 দ্বারা ভাগ করবা, তাহলেই বুঝে ফেলবা। তো এই ভাগ আমরা যে কেউ করতে পারবো, যে 4 দ্বারা 73কে এটা মুখে মুখে ভাগ করা সম্ভব। 4 একে 4, এখানে ভাগশেষ থাকছে আমার 3, দ্যাট মিনস 33। আর 33 মানে আমরা বলতে পারি 4 18 হচ্ছে 32, দ্যাট মিনস মিরাকেলি এখানেও ভাগশেষ থাকে 1। 73কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। যারা নামটা ভালো পারো, 4 18 72, 4 18 72, ভাগশেষ থাকে 1। তো যেহেতু ভাগশেষ থাকে 1, তাহলে আয়ের পাওয়ার 1, আর আয়ের পাওয়ার 1 হলে আমরা মান কি জানি? আই কিন্তু আমরা জানি। একটু ভালো করে কমেন্টে জানাও ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। যেমন তোমাদেরকে আমি বলি এখানে i টু দি পাওয়ার 7002346, আমাকে একটু বলার চেষ্টা করো এটার ভ্যালু কত হবে। যারা লাইভে আছে একটু কমেন্টে রিপ্লাই দিও বুঝতে পেরেছো কিনা, এটার উত্তরটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবো তোমরা বুঝিয়েছো কিনা। আয়ের পাওয়ার নিয়ে কিন্তু আমাদেরকে অ্যাভেলেবল কাজ করতে হবে। সিকিউ এমসিকিউ অ্যাভেলেবল একাডেমিক পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা কিন্তু আসে। তো এগুলো বেসিক ক্লিয়ার না করে সরাসরি ম্যাথে যাওয়া কিন্তু কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না। তাহলে তোমার চ্যাপ্টারটা কখনোই খুব ভালো করে শেষ হবে না। তোমাকে অবশ্যই বেসিকের পিছনে পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করতে হবে। যদি তুমি চ্যাপ্টারটার উপর ভালো করে দক্ষ হতে চাও, চ্যাপ্টারটা পারতে চাও তুমি যে কোনো ধরনের পরীক্ষায়। অলরেডি রাতুল রিপ্লাই দিয়েছে, মিফতাহুল জান্না, মুক্তা, তার মাহবুব ইসলাম, প্রিয়ন্তী ছাড়া আরও যারা লাইভে আছো প্রত্যেকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করো এটার ভ্যালু কত হবে। 46, এটা অর্থাৎ শেষ ডিজিট হচ্ছে 46। উত্তর দেওয়ার চেষ্টা করো। রাতুলের রিপ্লাই পেয়েছি, ওয়েটিং ফর আদার্স। একটু রিফ্রেশ করে আমাকে কমেন্ট চেক করতে হয়।
মিফতাহুল জান্না, নাহিদ ইকবাল, ইশিকা রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, যারা লাইভে আছো প্রত্যেকেই অনেকেই রিপ্লাই দিয়েছে, বুঝতেই পারতেছো। স্যার 46কে ভাগ করবো, কিছু না 46, তো 46কে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 4 11 44, তো 4 11 44 ভাগশেষ থাকবে 2, তার মানে আয়ের মাথায় 2, আর আয়ের মাথায় 2 হলে আমরা জানি আই স্কোয়ার ইজ ইকাল টু -1, তো দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। তোমাকে বানালাম আই টু দি পাওয়ার 4 4 5 5 2 6 3 3 0 3 ইজ ইকাল টু হোয়াট? বিশাল এক নাম্বার দেওয়া হলো। তো এই নাম্বার দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। যত বড় বা যত বেশি ডিজিট দিই না কেন, আমরা তো জানি আমাদের আলটিমেট গোল কোথায়, টার্গেট কোথায়। তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে ফেলো, তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে ফেলো। এটার অ্যান্সার কত হবে? এনান জয়েন করেছে। হ্যাঁ, যারা যেখান থেকে জয়েন করেছো একটু কাইন্ডলি ক্লাসটা রিভাইজ ক্লাস, খুব ভালো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের প্রথম লেকচার এইটা, তো অবশ্যই একটু সবার কাছে পৌঁছানো আমাদের জন্য কঠিন, বাট তোমরা চেষ্টা করলে, তোমরা ট্রাই করলে হয়তো ভালো জিনিসগুলো সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তো কত হবে? ওয়েটিং ফর দ্য রিপ্লাই। আই টু দি পাওয়ার 4 4 5 5 2 6 3 3 0 3, বিশাল সংখ্যা। তোমরা কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনোই কারণ নাই। এখনও কিন্তু আমি কোনো কারেক্ট অ্যান্সার পাইনি, আগেরটা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছিলাম। কি হবে বলো? এখনও আমার এখানে হয়তো স্ক্রল করতে হবে। আমার এখানে কোনো অ্যান্সার কি আসছে? এখনো পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই। এখানে কমেন্ট আসতে একটু লেট করে, দুর্ভাগ্যজনক বিষয়। অলরেডি উত্তর দিয়েছে মিফতাহুল জান্না, মুক্তা রিপ্লাই দিয়েছে। এখানে আমার এত বড় সংখ্যা, আমার কাছ তো স্যার 2 ডিজিট নিয়ে 0 3, তো 0 3 মানে তো 3 বুঝি আমরা, তাই না? তো এটাকে ভাগ করলে কি হবে ভালো? এটাকে ভাগ করলে ভাগশেষ 3 থাকবে। এখানে তো 4-এর চেয়ে ছোট, তো ছোট মানে ভাগশেষ 3 থাকবে। তো ভাগশেষ 3 হওয়া মানে আয়ের পাওয়ার হবে 3 আই কিউব, আর আই কিউবের ভ্যালু কত? আমাদের স্ক্রিনে আছে, বোর্ডে আছে। আই কিউবের ভ্যালু হচ্ছে -i, দ্যাট মিন্স এটার উত্তর হবে হচ্ছে -i। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি তোমাকে বলা হয় আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 60 তোমাকে বলা হলো 40, কত হবে বলো? 60 তো এখানে সংখ্যাটা স্যার লাস্টের 2 ডিজিট 40কে 4 দ্বারা ভাগ করলে 4 10 40, কোনো ভাগশেষ থাকেই না। ভাগশেষ থাকে না মানে আয়ের পাওয়ার 0, আর আয়ের পাওয়ার 0 হলে মান হচ্ছে 1। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই এখন পুরোপুরি ক্লিয়ার আয়ের পাওয়ার সম্পর্কিত। এখানে একটা কোশ্চেন অনেকের মনে জন্মাতে পারে, একটু সবাই স্ক্রিনে খেয়াল করো। এখানে একটা কথা আমি লিখে দিয়েছি, n বিলংস টু n, অর্থাৎ আয়ের যে পাওয়ারটা অবশ্যই ধনাত্মক হইতে হবে। আমরা এখানে যতগুলো এক্সাম্পল দিয়েছি সবগুলা ক্ষেত্রে কিন্তু আয়ের পাওয়ারটা হচ্ছে ধনাত্মক। তো এটা প্রশ্ন থেকে যায়, স্যার আয়ের পাওয়ার মাইনাস হলে কি ঘটবে? প্লাস হলে তো সহজেই বের করে ফেললাম 4 দ্বারা ভাগ করে, বাট মাইনাস যদি হয় সেই ক্ষেত্রে কি ঘটবে? এইটা একটু আমাদেরকে বোঝা দরকার, তাই না বলো? তো আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। হ্যাঁ, প্রিয়ন্তী, শফিকুল ইসলাম, রাতুল, মুক্তা, অনিক, জ্যোৎস্না অনেকেই সঠিক কথা দিয়েছ। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো পরবর্তী টপিক, স্যার আয়ের পাওয়ার প্লাস হলে কি হয় এটা আমরা বুঝলাম। যদি আয়ের পাওয়ার মাইনাস কিছু হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করব? লেটস চেক ইট আউট। আয়ের পাওয়ার মাইনাস হলে এটা আমরা একটা স্লাইড রেডি করে রেখেছি যেন আমাদের সময় কম লাগে। এই যেটা স্লাইড এখানে লিখে রেখেছি, এখানে দুটা কম্প্যারিজন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডান পাশের ভ্যালুগুলো অলরেডি আমরা বের করেছি, বাম পাশের ভ্যালুগুলো। ডান পাশের ভ্যালুগুলো এখানে উত্তর লিখে রেখেছি। আমি তোকে দেখাবো যে মাইনাস হলে ওগুলা কিভাবে আসে, তাহলেই কম্পেয়ার করতে সুবিধা হবে। লক্ষ্য করো, যখন আমরা বলি আই টু দি পাওয়ার -1, এটাকে প্রথমে বলতে পারি 1/i, পাওয়ার মাইনাসে 1/i লিখলাম। এখন এখানে যদি উপরে নিচে আমি একটা i দিয়ে গুণ করে দিই, এখানে পাচ্ছি i, এখানে পাচ্ছি i স্কোয়ার। তো এখন লক্ষ্য করো, উপরে i ঠিক থাকবে, i স্কোয়ারের মান হচ্ছে -1, দ্যাট মিনস আমরা পাচ্ছি -i, যেটা আমি এখানে সরাসরি লিখে দিয়েছি। সেম ওয়েতে যদি বলা হয় i টু দি পাওয়ার -2, এটাকে আমরা বলতে পারি 1/i স্কোয়ার। তো 1/i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, দ্যাট ইজ এইটা আমরা পাচ্ছি -1।
যেটা ওখানে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, আই টু দি -1, ওখানে একটু ভুল হয়েছে, এটাকে একটু ভুল হয়েছে, এটা মাইনাস হবে, আমরা ভুল করেছি, এটা মাইনাস হবে, তো লক্ষ্য করি নাই, তোমরা ঠিক করে নিব, ওখানে -1 হবে। সেম ওয়েতে যদি বলি আই কিউবটাকে আমরা বলতে পারি 1/i³। এখন যদি উপরে নিচে আমরা আই দ্বারা গুণ করে দেই, উপরে পাচ্ছি আমরা আই, নিচে পাচ্ছি i⁴। উপরে নিচে আই দ্বারা গুণ করলাম, তাহলে i/i⁴ এর ভ্যালু হচ্ছে 1। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি শুধু আই। সর্বশেষ i⁻⁻4 1/i⁴ 1/1 ইজ ইকাল টু 1। তো পাওয়ার মাইনাস হলে কি হবে, 4টা বেসিক মান ছিল, ওই বেসিক মানগুলো আমি দেখাই দিলাম। এখানে আমাদের স্ক্রিনে সেকেন্ড ভ্যালুটা একটু ভুল আছে, i⁻², এর মান হবে -1। আশা করি সবাই বুঝতেছো। এবার একটু কম্পেয়ার করে দেখবে, এখানে লক্ষ্য করো, আমরা i⁻1 বলতে আমরা আই বুঝবো, √1 জানি, আমরা আই দিয়েই প্রকাশ করবো আমরা। তা i² বলতে আমরা মান পেয়েছিলাম -1, i³ বলতে মান পেয়েছিলাম -i, i⁴ বলতে মান পেয়েছিলাম 1। তো এইবার যদি তুমি একটু কম্পেয়ার করে দেখো এইটার সাথে এখানে কি ঘটছে, লক্ষ্য করে দেখো, i² এর যেই ভ্যালু তোমার i⁻² এর কিন্তু একই ভ্যালু, আবার i⁴ এর যেই ভ্যালু i⁻⁻4 এর কিন্তু একই ভ্যালু। লক্ষ্য করেছো কিনা? দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি এখানে এই সূত্রটা একটু ভুল লেখা হয়েছে, এই সূত্রটা পুরোপুরি এরকম হবে না, এই সূত্রটা আমি ঠিক করে দিচ্ছি। এখানে আমি বলতে যাচ্ছি পাওয়ার যদি জোড় হয়, লক্ষ্য করে দেখো, পাওয়ার যদি জোড় হয়, জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে চিহ্ন প্লাস হোক অথবা মাইনাস হোক, প্লাস হোক, পাওয়ার আগে প্লাস হোক অথবা মাইনাস হোক, তুমি সেম রেজাল্ট পাচ্ছ। দ্যাট মিনস এটাকে সূত্র আকারে লিখলে n জোড় হলে i⁻n ইজ ইকাল টু i⁻n। বিষয়টা ভালো করে বুঝে নিও, MCQ তো অনেক কাজে লাগবে। আর n বিজোড় হলে i⁻n ইজ ইকাল টু -i⁻n, যেটা ওখানে স্ক্রিনে লেখা আছে, এটা হচ্ছে n বিজোড়ের জন্য। তো এই দুটো লাইন সবাই খুব সুন্দর করে খাতায় নোট করে নাও। দুটো লাইন কেমন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমটা অলরেডি আমরা বুঝে ফেলছি যে স্যার পাওয়ার যদি জোড় হয় সেক্ষেত্রে পাওয়ারের আগে প্লাস থাক বা মাইনাস থাক, আমরা একই ধরনের রেজাল্ট পাচ্ছি। এখানেও 1 পাইছি, এখানেও 1 পাচ্ছি, যেটা আমার প্রথম লাইনকে ইন্ডিকেট করে। বাট যদি পাওয়ারটা বেজোড় হয়, যেমন এখানে i⁻1 মানে i, বাট i⁻−1 মানে আমরা পাচ্ছি -i। লক্ষ্য করে দেখো, আবার i³ এর ভ্যালু এখানে আমরা পাইছি -i, i⁻−3 যখন বলেছি, i⁻−3 যখন বলবো, তখন এইটার ভ্যালু আমরা পাচ্ছি +i। কি বুঝলা বলো? পাওয়ার যদি বেজোড় হয় তো সেই ক্ষেত্রে নর্মাল পাওয়ার যেই মান পাচ্ছি, যদি পাওয়ার আগে একটা মাইনাস থাকে, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাবো। বিপরীত চিহ্ন, যেমন এখানে পেয়েছিলাম i, এখানে বিপরীত চিহ্ন পাচ্ছি -i, এখানে পেয়েছিলাম -i, এর বিপরীত চিহ্ন পাচ্ছি +i। কখন? যদি পাওয়ারটা বিজোড় হয়। তো এই যে দুইটা সূত্র ভালো করে বুঝলে তোমার পাওয়ার মাইনাস থাকলেও তোমাকে কষ্ট করে এই ক্যালকুলেশনগুলো করতে হবে না, তুমি সহজেই আনসার বলতে পারবা। বুঝতে পেরেছো কিনা আমার কথা? একটু কমেন্টে জানিয়ে দাও, ইজ ইট ক্লিয়ার অর নট। যারা লাইভে আছো আমার কথা বুঝিয়েছো কিনা, বুঝলে একটা অ্যান্সার করার চেষ্টা করো। যেমন বোর্ড পরীক্ষা আসছে এই কোশ্চেনটা, তোমাকে বলা হলো i⁻70 + 1 ইজ ইকাল টু হোয়াট? রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, উত্তর কত হবে? i⁻70 সাথে একটা আলাদা করে +1 লিখেছি। যারা লাইভে আছো যদি বুঝতে পারো, এটা অ্যান্সার করার চেষ্টা করো। রাতুল, মিফতাহুল জান্না, জোসনা অনেকেই কমেন্ট করেছো, তো এইটার উত্তর বলার চেষ্টা করো। এটা অলরেডি বোর্ড পরীক্ষায় আসা একটা MCQ।
বোর্ড পরীক্ষা আসা একটা এমসিকিউ, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করো। কি হবে বলো? রিপ্লাই অপেক্ষায় আমি করে দিচ্ছি, তোমরাও রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। যে স্যার এখানে প্রথম কথা হচ্ছে স্যার পাওয়ারটা কি জোড় নাকি বিজোড়? 70 একটা জোড় সংখ্যা, আর পাওয়ার জোড় হইলে আমার কোনোই দুশ্চিন্তা নাই, জাস্ট 4 দ্বারা ভাগ করে দিব। তো এই যেখানে পাওয়ার জোড় হইলে মাইনাস থাক আর প্লাস থাক দুইটা একই কথা। এক্সাম্পল এখানে আছে, তাহলে আমি যদি 70-কে 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হয় বলো? 70-কে 4 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি 2, তাই না বলো? 4 17 68, ভাগশেষ থাকে 2। তো যেহেতু ভাগশেষ 2 থাকে, তাহলে ভাগশেষ 2 মানে আমরা জানি ভাগশেষ 2 হলে i², যার মান হচ্ছে -1। দ্যাট মিনস এটা পাচ্ছি -1, সাথে আছে একটা +1 যোগাকার আছে, তাহলে আমরা এটার অ্যান্সার পাচ্ছি 0। সবাই বুঝি আছো কি না? আবার বলতেছি, পাওয়ার জোড় হলে সেক্ষেত্রে এই মাইনাস নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, শুধু 4 দ্বারা ভাগ করবা পাওয়ারটাকে। এই যে এখানে লেখা আছে, তো 70-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 2, আর ভাগশেষ 2 মানে i², যার ভ্যালু হচ্ছে -1, আর এই যে একটা +1, দ্যাট মিনস রেজাল্ট হচ্ছে 0। অলরেডি ইশিকা রিপ্লাই দিয়েছে, মিফতাহুল জান্না, অনেকেই রিপ্লাই দিয়েছো। তো যারা রিপ্লাই দিয়েছো অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, আশা করি বুঝিয়াছো। আরও কয়েকটা চেক করি, নিচে লিখতেছি। সাপোজ তোমাকে বলা হলো i টু দি পাওয়ার -8167, উত্তর করার চেষ্টা করো। i টু দি পাওয়ার -8167, এইটার ভ্যালু কত হবে বলার চেষ্টা করো সবাই। i টু দি পাওয়ারটা মাইনাস দিয়েছি, 8167। ফার্স্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। i টু দি পাওয়ারের কাজ আমরা একবারে কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, যেন এমসিকিউতে কোনো প্রবলেম না হয়, সিকিউতে কাজ করার সময় যেন আমাদের সময় নষ্ট না হয়, এত স্টেপ যেন আমাকে না করতে হয়, কারণ আমি সরাসরি লিখতে পারি। ওয়েটিং ফর দ্য রিপ্লাই। রাতুল রিপ্লাই দিয়েছে আই হবে, বাকিরা রিপ্লাই দাও, বাকিরাও দ্রুত রিপ্লাই দিয়ে ফেলো। স্যার এখানে যেহেতু পাওয়ার আগে মাইনাস আছে, আমাকে কিন্তু চেক করতে হবে যে পাওয়ারটা কি জোড় না বেজোড়। যেহেতু শেষে 7 আছে, অতএব বেজোড়। আর পাওয়ার বেজোড় হলে কাজ কি হবে? কাজ হবে প্রথমে একটা মাইনাস দিয়ে ফেলবা। এই যেখানে খেয়াল করো, এই যেখানে i টু দি পাওয়ার -সাইন ইজ ইকুয়াল টু -i টু দি পাওয়ার n, তো একটা মাইনাস দিয়ে ফেলে এরপরে i টু দি পাওয়ার n এর কাজ। i টু দি পাওয়ার n মানে কি? পাওয়ারটাকে 4 দ্বারা ভাগ করব, সহজেই বুঝে না সবাই। পাওয়ার যদি বেজোড় হয় এবং আগে একটা মাইনাস থাকে, তাহলে প্রথম কাজ স্যার একটা মাইনাস দিয়ে ফেলবো, দেওয়ার পরে বাকি থাকে i টু দি পাওয়ার n, এই যে লিখছি আমরা। এইটা মানে কি? এইটা মানে 4 দিয়ে ভাগ করবো পাওয়ারটাকে, তো এখানে মাইনাস দিয়ে ফেলছি, এখন এটাকে 4 দ্বারা ভাগ করবো, আর কিছুই না, পাওয়ার বেজোড় হইলে। তো 4 দ্বারা ভাগ করবো কাকে? জাস্ট 67টাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তো 67কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 3, তো ভাগশেষ 3 মানে i এর পাওয়ার 3। i এর পাওয়ার, এই যে i এর পাওয়ার হচ্ছে 3, আর i এর পাওয়ার 3 হলে আমরা জানি i কিউবের মান হচ্ছে -i, তাহলে এই যে একটা মাইনাস, ভিতরে -i, দ্যাট মিনস আলটিমেটলি আমরা পাচ্ছি +i। ভালো বুঝলে তো এই লাইনগুলো লেখা লাগবে না, তুমি মুখে মুখেই করতে পারবা। তো এইটার অ্যান্সার হবে +i। রাতুল সঠিক অ্যান্সার দিয়েছে, বাকিরা বুঝিয়াছো কিনা একটু কমেন্টে জানাও, কারণ প্যাচ লাগতেছে নাকি ক্লিয়ার ব্যাপারটা। যেহেতু অনেকেই কমেন্ট করতে পারো নাই, একটু কমেন্টে মানে উত্তর দিতে পারো নাই, এখন একটু কমেন্টে জানিয়ে দিবা যে ব্যাপারটা বুঝতে পারিয়াছো কিনা। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছিল, তো উত্তর হচ্ছে আই। এরকম আরেকটা দিচ্ছি, যেহেতু অনেকেই বুঝতে একটু প্রবলেম হয়েছে, লেটস চেক ইট আউট অ্যানাদার ওয়ান। আর দিচ্ছি, তোমাকে বলা হলো সাপোজ i টু দি পাওয়ার -712232, সাপোজ 38 বলা হলো, 38। তো এইটার উত্তর দেওয়ার চেষ্টা করো কি হবে। i টু দি পাওয়ার 38 না, সরি 38 বলো তো আবার হয়ে যায়, 31 বললাম। পাওয়ার তো বেজোর করতে হবে, জোর করলে তো অ্যান্সার সেমই আসবে। তো 31 বা এটাকে 31 দিয়ে আসলে ঘুরে ফিরে একই উত্তর আসে। একটা কাজ করি আমরা, 37 দিয়ে দিলাম। এবার করো, যাও, অনেকগুলো মুছে ফেললাম। 37 কত হবে এটা উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই, ঠিক আছে? আমি বাকি বোর্ডটা মুছে ফেলি।
আমি বোর্ড মুছিতে মুছিতে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো যেটার উত্তর কত হবে। কে রিপ্লাই দিয়েছে? এখন কোনো রিপ্লাই পাই নাই। ওয়েটিং ফর দ্য রিপ্লাই, ওয়েটিং ফর দ্য রিপ্লাই। মিফতাহুল জানা রিপ্লাই দিয়েছে। আমি কিন্তু আগেরটা মুছে দিয়েছি, মুছে কিন্তু নতুন করে লিখেছি, তাই না? নতুন করে লিখেছি। ইশিকা রিপ্লাই দিয়েছে, মিফতাহুল জানা রিপ্লাই দিয়েছে। তো কী করতে হবে স্যার? যেহেতু পাওয়ারটা বেজোর, আগে একটা মাইনাস দিয়ে ফেলবো, দিলাম মাইনাস। এইবার পাওয়ারকে 4 দ্বারা ভাগ করব। তো পাওয়ার বলতে 37, 37কে 4 দ্বারা ভাগ করলে 4 নং 36, ভাগশেষ থাকে 1, আর ভাগশেষ 1 মানে আয়ের পাওয়ার 1, দ্যাট ইজ অনলি আই। তাহলে উত্তর হচ্ছে আমার মাইনাস আই, যেটা তোমরা প্রত্যেকেই প্রায় সঠিক অ্যান্সার দিয়েছো। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই ক্লিয়ার। মাইনাস আই, হ্যাঁ, সবার অ্যান্সারই সঠিক হয়েছে। তো এখন ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের যেটা আলোচনার বিষয়, আয়ের পাওয়ার আমরা আশা করি বুঝে ফেলছি। আয়ের পাওয়ার এখন যেরকমই দেখ না কেন, আশা করি সবাই উত্তর করতে পারবো। এখন হচ্ছে আয়ের সিরিজ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই একটু স্ক্রিনে তাকিয়ে দেখো তো। এই যে ওই পাশটা একটু ভুল আছে, ওটা দেখো না, বাম পাশ দেখো। আই টু দি পাওয়ার 1, 2, 3, 4, 4টা কিন্তু ক্রমিক পাওয়ার, 1, 2, 3, 4। এর মানগুলো ডান পাশে তাকায় দেখো, তুই যোগ করো কি পাবা বলো তো? স্যার 1 - 1 কাটা, আই - আই কাটা, দ্যাট মিনস আমি যোগফল পাচ্ছি 0। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এই 4টা যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 0। এটা কি শুধুমাত্র এই 4টার ক্ষেত্রেই প্রযোজ্য? যে কোনো 4টা যদি ক্রমিক হয়, যে কোনো 4টা পাওয়ার যদি ক্রমিক হয়, অর্থাৎ একই সিরিয়ালে হয়, ক্রমিক হয় একই সিরিয়ালে, সেটা পাওয়ার যত থেকেই শুরু হোক না কেন, তুমি সব সময় যোগফল পাওয়া 0। এটা প্লাস দিয়ে হোক, পাওয়ারে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, ক্রমিক যদি হয় যোগফল সবসময় 0 হবে। এটা একটা বেসিক কথা। তাহলে এই যে আমি যদি পরবর্তীটা স্লাইডে যাই, আয়ের সিরিজ সম্পর্কিত এখানে বেশ কয়েকটা সিরিজ আমরা লিখেছি। এই বেসিকের উপর বেস করে 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনের উত্তর কিন্তু তোমরাই করতে পারার কথা। 1 নাম্বার আমি শুরু করেছি পাওয়ার 34 থেকে, 34, 35, 36, 37। বুঝতেই পারতেছো, যেহেতু স্যার 4টা পাওয়ার ক্রমিক আছে, আমি 4 দিয়ে ভাগ করলে দেখব এরকম ফরম্যাট চলে আসবে। আর এরকম ফরম্যাট আসা মানে আমরা জানি যোগফল 0। তা আমাকে 4 দিয়ে ভাগ করে কষ্ট করার প্রয়োজন নাই, একই ক্রমে 4টা থাকা মানেই যোগফল 0। তো 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে 0। তোমরা আমাকে চেষ্টা করো 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আই টু দি পাওয়ার 20, 21, দেখি কে কে দ্রুত উত্তর করতে পারো। 20, 23 প্লাস 20, 24, সর্বশেষ আই টু দি পাওয়ার 20, 25। একেবারে 21 থেকে 25 সাল পর্যন্ত লিখে দিয়েছি। এইটার অ্যান্সার কি হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো। 4টা যোগ করলে যোগফল 0 হবে একই ক্রমে। এখানে আছে 5টা, দেখি কারা কারা উত্তর করতে পারো যে স্যার এই 5টা ক্রমিক পাওয়ার আয়ের যোগ করলে কি হবে। আয়ের সিরিজ সম্পর্কিত আলোচনায় আমরা চলে আসছি, দেখি কারা কারা দ্রুত অ্যান্সার করতে পারো। দুইয়ের অ্যান্সার অলরেডি মুক্তা রিপ্লাই দিয়েছে -i, প্রিয়ন্তী রিপ্লাই দিয়েছে আই, বাকিরাও রিপ্লাই দেওয়ার চেষ্টা করো উত্তর কত হবে। বাকি যারা লাইভে আছো, শফিকুল রিপ্লাই দিয়েছে, ইশিকা, নাহিদ ইকবাল দিচ্ছে, মিফতাহুল জান্নাল আছেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আরও যারা লাইভে আছে উপস্থিত, তাসফিয়া এবং অন্য কেউ লাইভে থাকলে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। আফরা লাইভে থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করেন। এখানে লক্ষ্য করার বিষয় স্যার, 4টা তো একই ক্রমে যোগফল 0 হবে অলরেডি বলছেন। তা আপনি যেখান থেকে 4টা নেন, আপনি সাপোজ এই 4টা এক সিরিয়ালে নেন, তো এই 4টার যোগফল 0।
সিম্পল ব্যাপার। তো বাকি থাকে কোনটা? বাকি থাকে 2025। তো 2025কে 4 দ্বারা ভাগ করেন, 2025কে লাস্টে থাকে 25, 2025-এর লাস্টের ডিজিট হচ্ছে 25। তো 25কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, সিম্পলি 1। দ্যাট মিনস শুধু আই, এটা ধরো পাচ্ছি শুধু আই। তো 0 প্লাস আই মানে হচ্ছে আই। দিস ইজ দ্য অ্যান্সার। সহজ প্রশ্নের সহজ উত্তর, অ্যান্সার হবে আই। যারা সঠিক অ্যান্সার দিয়েছেন সবাইকে ধন্যবাদ, কংগ্রেচুলেশনস। যারা পারেননি অ্যান্সার দিতে আশা করি এখন বুঝতে পেরেছেন। এখন আসেন তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্রশ্ন। ওখানে একটু ধারা বড় দেওয়া আছে, সিরিজটা একটু বড় সিরিজ, i⁴ থেকে শুরু হয়ে একেবারে 53 পর্যন্ত। ওইটা স্যার কিভাবে আমরা অ্যান্সার বলার চেষ্টা করব। চলে যাচ্ছি 3 নাম্বার কোশ্চেনে। আশা করি সবাইটা বুঝতে পেরেছেন। 3 নাম্বার এবং চতুর্থ নাম্বার কোশ্চেন, আমাদের আয়ের সিরিজ সম্পর্কিত লাস্ট কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন আমাকে বলা আছে, যারা পারবেন উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন। i³ ডট ডট আমাকে বলা আছে i⁻52 প্লাস i⁻53। আমাদের বেসিক কিন্তু ওইটাই। আমাদের বেসিক কোনটা? যে স্যার 4টা করে জোড়া করলে, 4টা ক্রমিক পাওয়ারের যোগফল 0 হবে, 4টা করে জোড়া। আপনাকে বললাম i⁻1 2 3 4, এই 4টা এক জোড়া। আবার মাঝখানে আছে 5 6 7 8, ওইটা একটা জোড়া। এইভাবে 4টা করে করে যদি আমরা গ্রুপ করি, প্রত্যেকটা গ্রুপের যোগফল হবে 0। এই গ্রুপগুলা কোন পর্যন্ত চলবে বলেন তো? যেই পর্যন্ত 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য আপনি পাবেন। আবার বলতেছি, যেই পর্যন্ত 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য পাবেন, মানে ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 হবে ওই পর্যন্ত। আপনার এখানে লাস্ট সংখ্যা হচ্ছে 53। তা আপনি একটু চেক করবেন 53 কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়? না স্যার, 53কে ভাগ করলে আমরা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য পাবো না। তো এর আগে বা পরে চেক করেন, এর আগেরটা অবশ্যই 52। তো 52-এরটা যদি আপনি চেক করেন, 4 13 52, 52কে কিন্তু 4 দ্বারা ভাগ করলে, 52কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু আপনি পাচ্ছেন 4 দ্বারা, একবারে বললাম, আচ্ছা 4 একে 4, এই যে 1 12, 3 4 12, দ্যাট মিনস আপনি পাচ্ছেন 0, ভাগশেষ পাচ্ছেন 0, কোনো ভাগশেষ থাকে না। কখন? যদি 52কে আপনি 4 দ্বারা ভাগ করেন। তো আপনার কাজ হবে, এরকম বড় কোনো ধারা আপনাকে দিলে আপনি শেষের দিকে খুঁজবেন কোন সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। যেটা হয় ওই পর্যন্ত আপনি 0 পাইতেই থাকবেন। দ্যাট মিনস i⁻1 থেকে শুরু করে একেবারে এই পর্যন্তের যোগফল হবে 0। কিভাবে? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, ওই 4টা করে করে জোড়া করলে চলতেই থাকবে। তো এতটুকু অবশ্যই 0 হবে। বাকি থাকে 53। 53কে যেহেতু এটাকে ভাগ করলে ভাগশেষ থাকে না, এর পরেরটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। দ্যাট মিনস 0 প্লাস i, এটার ভাগশেষ 1 হবে। তাহলে এই ধারার অ্যান্সারও পাচ্ছি আমরা i। ব্যাপারটা বুঝলাম কিনা একটু কমেন্টে জানাতে হবে। যে বড় কোনো ধারা যদি থাকে, অনেকে অলরেডি 4 নাম্বার অ্যান্সার করা শুরু করেছেন। যারা বুঝে ফেলবেন 4 নাম্বারটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। বড় কোনো ধারা যদি থাকে, আমাকে দেখতে হবে একেবারে লাস্টের দিক থেকে কোন পর্যন্ত নিঃশেষে বিভাজ্য হয়। আর প্রথমে শুরু হবে কিন্তু i থেকে, i⁻1 থেকে শুরু হবে। পয়েন্ট টু বি নোটেড। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবো। ইজ ইট ক্লিয়ার অর নট? একটু কমেন্টে জানান যারা লাইভে আছেন। হ্যাঁ, জুম্মান মোল্লা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন কিনা? মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করেন, আমিও আপনাকে মিস করতেছি। যারা লাইভে আছেন বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবো। মিফতাহুল জান্না, মহিমা, আয়শা, আরও অনেকে, ইশিকা, যারা লাইভে আছি বুঝতে পেরেছি কিনা? জোসনা কোনটার অ্যান্সার দিয়েছেন? 3 নাম্বার। 4 নাম্বারের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমরা। 4 নাম্বারের আরও কিছু অ্যান্সার আমি আশা করতেছি। প্রথম 3 নাম্বারটা বুঝছি কিনা, বুঝলে 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ঝটপট। আচ্ছা, এখন কোনো কমেন্ট পাই নাই। চলেন 4 নাম্বারটা আমরা একসঙ্গে করে ফেলি। 4 নাম্বার কোশ্চেনটা আমাদের দেওয়া আছে 1 থেকে শুরু, 1 প্লাস i প্লাস i² ডট ডট ডট। আমাকে সর্বশেষ বলা আছে i⁻93 প্লাস i⁻94। তো এইখানে আমার প্রথম কাজ, আমার এখানে পয়েন্ট টু বি নোটেড,
আমি যে জোড়া করব, জোড়া কিন্তু শুধু হবে আই থেকে, 1 থেকে নয়, কিন্তু 1 যেমনে আছে এমনেই থাকবে, 1-এর কোনো কাজ নাই। জোড়া শুধু হবে আই থেকে স্টার্ট হবে, তাই না? কোন পর্যন্ত? যেই পর্যন্ত 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, যেখানে ভাগশেষ থাকে না। 94কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কিনা একটু চেক করে দেখবেন। ভাগ করলে বোঝাই যাচ্ছে এখানে ভাগশেষ থাকবে 2, তো এইটাকে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। তো এর আগের যেই সংখ্যাটা আছে আমি যদি লিখি এখানে, এটা একটু ভাগফল ভাগশেষ চেক করলেই বুঝবেন। i⁻92 এটা কিন্তু এর আগের সংখ্যা, তাই না? তো 92কে 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না মাই ডিয়ার স্টুডেন্টস। দ্যাট মিনস এখান থেকে একেবারে 92 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা যোগ করলে আমি চূড়ান্তভাবে 0 পাবো। এইটা আশা করি সবাই আমরা বুঝতেছি। তাহলে এই যে 1-এর জায়গায় 1 থাকবে, এতটুকুর যোগফল 0। এইবার এই দুইটার কাজ করে ফেলি আমরা। এখানে 93কে ভাগ করলে ভাগশেষ হবে 1, যেহেতু এখানে ভাগশেষ 0, পরেরটায় ভাগশেষ হবে 1, তো ভাগশেষ 1 মানে পাচ্ছি আমরা আই। আর এরপরটা 94 ভাগ করলে ভাগশেষ হবে 2, তো আয়ের পাওয়ার 2 আই স্কোয়ার, দ্যাট মিনস আমরা পাচ্ছি -1। এখন দেখেন কত হয়, 1 আর -1 কাটা যায়। আমরা বলতে পারেন ফর্চুনেটলি বা লাকিলি আমরা 3টা ধারা এখানে লিখেছি, 3টার আনসারই আই। আমরা ওইভাবে সিকোয়েন্স করে লিখে নাই, মিলে গেছে আর কি, মিলে গেছে। আমরা মিলাই নাই, কিন্তু কোশ্চেন তৈরি করার সময় মিলাই নাই, কিন্তু মিলে গেছে আসলে। তাহলে এইটার উত্তরে পাচ্ছি আমরা আসলে আই। তো সবাই বুঝিয়েছি কিনা এখন ধারা সম্পর্কিত কোশ্চেন আনসার করতে পারবো তো সবাই যারা লাইভে আছি? আশা করি সবাই ধারা রিলেটেড কোশ্চেন, আয়ের পাওয়ার রিলেটেড ধারার কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন। এখন আমরা আবার চলে যাব, জটিল সংখ্যার প্রাথমিক ধারণার কিছু অংশ আলোচনা করেছি, আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমাকে একটু কমেন্টে জানিয়ে দিব, ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ওকে অর নট? আমাকে একটু কমেন্টে জানাই। আমি এটা কমেন্ট করে দিলাম, ইজ ইট ক্লিয়ার অর নট, একটু কমেন্টে জানিয়ে দেই। জটিল সংখ্যার আমরা প্রাথমিক আলোচনায় ছিলাম। প্রাথমিক আলোচনা আই সম্পর্কিত কিছু কাজ আমরা করেছি এখানে। আমরা এখন জটিল সংখ্যার সাধারণ আকার, এখানে আমাদের প্রথম পয়েন্টটা প্রাথমিক ধারণা দিয়েছি, আয়ের পাওয়ার এবং সিরিজ নিয়ে কাজ করেছি। এখন জটিল সংখ্যার সাধারণ আকার এবং জ্যামিতিক চিত্র নিয়ে আমরা আলোচনা করব। তো লেটস স্টার্ট ডিয়ার স্টুডেন্টস। জটিল সংখ্যার সাধারণ আকার বলতে আমরা জটিল সংখ্যার সাধারণ আকার সাধারণত প্রকাশ করা হয় z = x + iy, এইভাবে প্রকাশ করা হয়। আমরা জটিল সংখ্যা যখন নর্মালি জেনারেলি প্রকাশ করব তখন এই ওয়েতে প্রকাশ করতে হবে, হয় করা থাকবে না হলে আমাকে প্রকাশ করে নিতে হবে। পয়েন্ট টু বি নোটেড। এখানে দেখেন x + iy, i কিন্তু আমরা বলেছিলাম কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যার একক, কাল্পনিক একক হচ্ছে i। তাহলে এই যে i লিখেছি, বাট পুরো জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে চাইলে কমপ্লেক্স নাম্বারে এই দুইটা ফরম্যাটে প্রকাশ করতে হয়। এখানে এই যে x যেটা, এই অংশটাকে আমরা বলা হয় রিয়াল পার্ট বা বাস্তব অংশ। কিন্তু আপনাকে বলা হয় রিয়াল পার্ট অফ জেড। তো রিয়াল পার্ট অফ জেড মানে বাস্তব অংশ বলতে এখানে আমরা বোঝাচ্ছি এক্সকে। তো এটা হচ্ছে রিয়াল পার্ট বা বাস্তব অংশ। আর যদি আপনাকে বলা হয় ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট অফ জেড, দ্যাট মিনস কাল্পনিক অংশ, তাহলে আমরা বুঝবো ওয়াই। কাল্পনিক অংশের মান হচ্ছে ওয়াই। আই দ্বারা বোঝাচ্ছি কাল্পনিক একক, মানটা কত? মান হচ্ছে আয়ের সহগ, দ্যাট মিনস ওয়াই। এটা হচ্ছে কাল্পনিক পার্ট, আর কাল্পনিক পার্টের ভ্যালু হচ্ছে আপনার ওয়াই। তাহলে এখানে বাস্তব অংশ বলতে এইটাকে আমরা বলি বাস্তব অংশ, এটাকে বলি কাল্পনিক অংশ, আর কাল্পনিক অংশের মান হচ্ছে ওয়াই। পয়েন্ট টু বি নোটেড, এটা বাস্তব অংশ। তো দেখেন জটিল সংখ্যার মধ্যে একটা থাকে বাস্তব অংশ, আরেকটা আমার থাকে ইমাজিনারি বা কাল্পনিক অংশ। দুইটা মিলে, বাস্তব এবং কাল্পনিক মিলেই কিন্তু আমরা ওইটাকে জটিল সংখ্যা আকারে প্রকাশ করি।
এই যে একটা কনসেপ্ট, জটিল সংখ্যার মধ্যে আমরা বাস্তব সংখ্যাও পাচ্ছি আবার কাল্পনিক সংখ্যাও পাচ্ছি। এই কারণে এখন কিন্তু আপনার মডার্ন ম্যাথমেটিক্সে আপনি যখন হায়ার লেভেলে যাবেন, সংখ্যার প্রকারভেদ শুরু হয় জটিল সংখ্যা থেকে, বাস্তব সংখ্যা থেকে নয়। বলা হয় জটিল সংখ্যার দুইটা অংশ, একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব বা কাল্পনিক অংশ। জটিল সংখ্যাকে এই দুইটা পার্টে বিভক্ত করা হয়। এখানে লক্ষণীয় বিষয়, এই যে x প্লাস আই ওয়াই এ যদি আমি বলি x ইজ ইকাল টু 0, x ইজ ইকাল টু 0 হলে আমরা পাচ্ছি z ইজ ইকাল টু আই ওয়াই। অর্থাৎ x এর মান 0 মানে ওখানে কোনো বাস্তব অংশ নাই, শুধু পাচ্ছি আমরা কাল্পনিক অংশ। তখন এইটাকে বলা হয়, তখন এই জিনিসটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। এমসিকিউতে আসতে পারে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়। জটিল সংখ্যায় যদি বাস্তব অংশ না থাকে, যেমন এখানে শুধু আই ওয়াই, কোনো বাস্তব অংশ নাই, বাস্তব অংশ নাই মানে শূন্য, তখন ওই জটিল সংখ্যাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, শুধুমাত্র কাল্পনিক অংশ থাকার কারণে। আবার যদি y ইজ ইকাল টু 0 বলি, y ইজ ইকাল টু 0 হলে সেই ক্ষেত্রে আমি z ইজ ইকাল টু পাচ্ছি x। এই যে এখানে যদি আপনি y ইজ ইকাল টু 0 বসায় দেন, আপনি পাচ্ছেন z ইজ ইকাল টু x। তখন এখানে কোনো কাল্পনিক অংশ নাই, y এর জায়গায় 0 বসালে i ইন্টু 0 0 হয়ে যায়, তখন এই জিনিসটাকে বলা হয় বাস্তব সংখ্যা। তাহলে জটিল সংখ্যারই একটা বিশেষ রূপ আমরা পেলাম বাস্তব সংখ্যা। যদি কাল্পনিক কোনো অংশ না থাকে ওটাকেই আমরা বলি বাস্তব সংখ্যা, আর কাল্পনিক অংশ সহজেই থাকে তখন বলি জটিল সংখ্যা। যেমন আপনি বলা হয় শুধু 7, শুধু 7 একটা বাস্তব সংখ্যা, যদি বলা হয় এটাকে জটিল সংখ্যা আকারে প্রকাশ করো, 7টাকে আমরা বলতে পারি 7 প্লাস আই ইন্টু 0 বলতে পারি না? বলেন 7 বলা যেই কথা, 7 প্লাস আই ইন্টু 0 বলা একই কথা। দ্যাট মিনস এখানে কাল্পনিক অংশের মান হচ্ছে 0। কাল্পনিক অংশের মান কত বলেন? মান হচ্ছে 0। আর যদি আপনাকে এইভাবে বলা হয় যে -2i, তখন কি বুঝবো? -2i বলা মানে এখানে বাস্তব অংশের মান হচ্ছে 0, বাস্তব অংশ কিছু নাই মানে মান 0, আর কাল্পনিক অংশের মান হচ্ছে -2। আয়ের সহগ যেটা, কাল্পনিক অংশের মান হচ্ছে -2 আর বাস্তব অংশের মান এখানে 0। তো আশা করি সবাই বুঝতে পারতেছি। এই কারণে একটা এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসে। আমি একেবারে দেখাচ্ছি, এই যে সি, এই সিটাকে আমরা এখানে দাগ দিলাম, ওটা হচ্ছে প্রতীক বোঝানোর জন্য। সি বলতে আমরা বুঝি কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার রূপ, কমপ্লেক্স নাম্বারের সেট। সেট বোঝানোর জন্য এইভাবে লিখছি, বইয়ে গাঢ় করে লেখা হয়। এই সি এর সাবসেট হচ্ছে আপনার আর, পয়েন্ট টু বি নোটেড। অনেকেই এটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে এরকম কয়েকটা সাবসেট দিয়ে, নিচের কোনটি সঠিক অনেকেই বুঝে না, ভুল করে ফেলে। জটিল সংখ্যার একটা সাবসেট, যা সাবসেট বা বাংলায় বলি আমরা উপসেট, উপসেট চিহ্ন। জটিল সংখ্যার একটা সাবসেট হচ্ছে আর। তারপর আর এর সাবসেট কি আমরা জানি সবাই, বাস্তব সংখ্যার প্রকারভেদ এসএসসি লেভেলে শিখে আসছি। বাস্তব সংখ্যাকে আমি একটু এখানে লিখতেছি, বাস্তব সংখ্যার মূলত দুইটা প্রকারভেদ, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তাহলে আর এর সাবসেট হচ্ছে আমার কিউ, কিউ বলতে কিন্তু এখানে মূলদ বুঝায়। তো এইটা বলতে আমি বুঝাচ্ছি জটিল সংখ্যা, জটিল কমপ্লেক্স নাম্বার। এইটা বলতে আমরা বুঝাচ্ছি বাস্তব সংখ্যা, আর কিউ দ্বারা বুঝায় মূলদ সংখ্যা, কিউ প্রাইম হলে অমূলদ। তাহলে বাস্তব সংখ্যাটা সাবসেট হচ্ছে আর। তাহলে কিউ কার সাবসেট? আর এর সাবসেট, এটা সাবসেট চিহ্ন। আবার মূলদ সংখ্যার সাবসেট কে? মূলদ সংখ্যাকে প্রকাশ করা যায় একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি জেড, পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি এখানে জেড, জেডটাকে একটু মোটা করে দিচ্ছি, জেড বলতে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার আশা করি সবাই বুঝেন, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0 সহ সকল প্লাস এবং মাইনাস, 0 +1 +2 3 4, আবার -1 -2 3 4 ডট ডট চলতেই থাকবে। পূর্ণ সংখ্যা বলতে বুঝি -1 -2 -3 0 1 2 3 ডট ডট, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা জেডের সেট বলি আমরা। তাহলে সি এর সাবসেট আর, আর এর সাবসেট কিউ, মূলদ সংখ্যা, মূলদের সাবসেট পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাবসেট হচ্ছে আমার এন। এন বলতে আমরা বুঝি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু। এন শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 চলতেই থাকবে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এইটা বলতে আমরা বুঝি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা।
তো এই হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। এটা কিন্তু আপনার এমসিকিউতে অনেক সময় আসে, একাডেমিক পরীক্ষা আসে, ভর্তি পরীক্ষা আসতে পারে, যে আপনাকে এই সিকোয়েন্সটাকে আমি এলোমেলো করে দিলাম, দিয়ে বললাম নিচের কোনটি সঠিক। তা আপনি যেন সহজেই বুঝতে পারেন যে সবার শেষে হবে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার থেকে বিভক্ত হয়ে এগুলাকে বর্তমানে শ্রেণীবিভাগ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। জটিল সংখ্যার সাধারণ আকারের মধ্যে বাস্তব অংশ আলাদা থাকবে, কাল্পনিক অংশ আলাদা থাকবে। এই যে বাস্তব, এই যে কাল্পনিক। তো বাস্তব বলতে এই যে এক্স, কাল্পনিক বলতে আয়ের সহগ যেটা ওইটা। আর এখানে যদি বাস্তব অংশ না থাকে তখন ওটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। যদি কাল্পনিক অংশ না থাকে তখন ওই জিনিসটাকে আমরা বলে থাকি বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। আমি একটু কমেন্ট দেখতে যাচ্ছি, কারা কারা লাইভে আছেন, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট জানাবো। একটু রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয় যে আমি যে বকবক করতেছি বকবকগুলা আপনারা বুঝেন কিনা, বকবকগুলা ক্লিয়ার কিনা, একটু কমেন্টে আমাকে জানান। সাদমান সাদিব, ওয়ালাইকুম আসসালাম, আমাকে সালাম দিয়েছে সাদমান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি আপনি ভালো আছেন, লাইভে আছেন। এই সিকোয়েন্সটা বুঝতে পেরেছেন কিনা, জটিল সংখ্যার সাধারণ আকারটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবো। এখানে এই যেটা কথা আছে, এখানে অনুবন্ধী জটিল সংখ্যা, যদি এটা 4 নাম্বার পয়েন্ট আছে, আমি এখানে একটু বলে দিব যে জটিল সংখ্যা যদি জেড হয়, অনুবন্ধী জটিল সংখ্যা বলতে কি বোঝায় এটা আমি একটু এখানে বলে দিব, এখানে আলোচনা করে দিব। আমি বোর্ড মুছে ফেলতেছি। কমেন্ট কি আসছে যে বুঝতে পেরেছি কিনা সিকোয়েন্সটা? আশা করি সবাই খাতায় সুন্দর করে নোট করে নিব। এখন নোট করলে ভালো, বা পরবর্তীতে নোট করে নিব। এগুলো কিন্তু আমাদের সিকে এমসিকি সব জায়গায় লাগবে। এখানে লক্ষ্য করার বিষয় অনুবন্ধী জটিল সংখ্যা, এটা একটু আমি এখনই বলে দিই। অনুবন্ধী জটিল সংখ্যা, তো অনুবন্ধী জটিল সংখ্যা বা অনেক সময়কে মিথুন বলা হয়, মিথুন, কোনো কোনো বইতে মিথুন লেখা, একই ওয়ার্ড। আপনাকে জেড যদি আমি বলি 5 - 2i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বলতে বোঝায় জেড বার। উপরে যে চিহ্নটাকে বার বলা হয়, জেড বার বলতে আমরা বুঝবো এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা। আর মানটা কীরকম হবে? অনুবন্ধী জটিল বলতে বোঝায় শুধুমাত্র কাল্পনিক অংশের আগের চিহ্নটা পরিবর্তন করে ফেলা। কাল্পনিক অংশের আগে যেই চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, বাকি সব ঠিক থাকবে। দ্যাট মিনস এটা হয়ে যাবে 5 + 2i। কাল্পনিক অংশের আগের চিহ্নটা পরিবর্তন করে ফেললে ওইটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। যদি আপনাকে কেউ বলে তো জেড ডাবল বার কি হবে, তো জেড ডাবল বার মানে কি? জেড ডাবল বার মানে হচ্ছে আবার জেড বারের অনুবন্ধী, অনুবন্ধীর অনুবন্ধী। তো এইটার অনুবন্ধী আবার চিন্তা করলে আবার আমরা বলতে পারি এইটা হবে 5 - 2i। এটা প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। বুঝেছি কিনা সবাই? আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আপনাকে বলা হলো জেড ইজিক্যাল টু, আপনাকে জেড ইজিক্যাল টু বলা হলো জটিল সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করে। এটা জরুরি না, সবগুলো বইতে করা আছে, তাই আমরা করতেছি। আপনাকে যেটা বলা হলো -3 - 4i। আপনার এখন -3 + 4i বললাম, সাপোজ +4i। তো এইটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী জেড বার যখন বলবো, এই মাইনাস কিন্তু পরিবর্তন হবে না মাই ডিয়ার স্টুডেন্টস, পরিবর্তন হবে কাল্পনিক অংশের আগের চিহ্ন। দ্যাট মিনস এখানে প্লাস আছে, হয়ে যাবে -3 - 4i। কাল্পনিক অংশের আগের চিহ্নটাকে পরিবর্তন করলে আমরা এটাকে বলে থাকি অনুবন্ধী জটিল সংখ্যা, প্রকাশ করি জেড বার দ্বারা। আর জেড ডাবল বার যদি বলি তাহলে আবার এই সংখ্যাটাকে আমরা পাবো। যে ডাবল বার বললে এখানে আমরা পাবো হচ্ছে কি পাবো বলেন? -3 + 4i। অর্থাৎ বার বলতে অনুবন্ধী বুঝাবো, জাস্ট কাল্পনিক অংশের আগের চিহ্ন পরিবর্তন করে দিব। আশা করি সবাই বুঝিয়েছি। পরবর্তী বিষয় এখন জটিল সংখ্যার জ্যামিতিক আকার। ওই সাধারণ আকার পরে বলছি জ্যামিতিক চিত্র। জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে কিভাবে চিত্রায়িত করা হয়, যেমন আপনাকে বললাম জেড ইজিক্যাল টু জ্যামিতিক চিত্র। জ্যামিতিক চিত্র বা জ্যামিতিক রিপ্রেজেন্টেশন। আপনাকে বললাম জেড ইজিক্যাল টু -2 - 3i, যে এই জটিল সংখ্যাকে চিত্রায়িত করো। প্রথমেই আমাদের এটা করতে হবে, এই জটিল সংখ্যাটা স্থানাঙ্ক রূপ বা প্রতিরূপী বিন্দু বের করতে হবে। এই জটিল সংখ্যার অভেদ চিহ্ন দেওয়া হয় এখানে। প্রতিরূপী বিন্দু বলতে প্রথমে একটু আমাদের বুঝাই, জটিল সংখ্যাকে কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেই সাধারণত সেট আপ করা হয়।
আমরা নর্মালি স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে বলে থাকি এক্স অক্ষ, এটাকে বলে থাকি ওয়াই অক্ষ। বাট যখন জটিল সংখ্যা রিপ্রেজেন্ট করব তখন এই এক্স অক্ষটাকে বলা হয় বাস্তব অক্ষ বা রিয়াল অ্যাক্সিস। যখন আমরা জটিল সংখ্যাকে সেট করব গ্রাফিক্যালভাবে, এই অক্ষটাকে তখন আর এক্স অক্ষ বলা হয় না, বাস্তব অক্ষ বা রিয়াল অ্যাক্সিস বলা হয়। আর ওয়াই অক্ষটাকে আমার তখন বলা হয় কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এক্স অক্ষটাকে এখন নামকরণ করা হচ্ছে বাস্তব অক্ষ, ওয়াই অক্ষটাকে নাম করা হচ্ছে কাল্পনিক অক্ষ। স্বাভাবিকভাবেই এইটা আগের মতোই 0,0। তো জটিল সংখ্যাকে জ্যামিতিকভাবে স্থাপন করতে হলে এই জটিল সংখ্যাটা প্রতিরূপী বিন্দু বলা হয়, প্রতিরূপী বিন্দু। সেটা কি হবে? প্রথমে বাস্তব অংশের মান, বাস্তব অংশের মান হচ্ছে -2, এই যে, তারপরে কমা দিয়ে লিখবেন কাল্পনিক অংশের মান। কাল্পনিক অংশের মান বলতে আমরা বুঝি আয়ের সহগ। এখানে আয়ের সহগ হচ্ছে -3, দ্যাট মিনস -2, -3। এইটা হচ্ছে এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু, স্থানাঙ্ক আকারে বিন্দু। প্রথমে বাস্তব অংশের মান, এরপর কমা দিয়ে কাল্পনিক অংশের মান। তো বিন্দু পেয়ে গেলাম, এখন ইজিলি বিন্দু আমরা এখানে বসাতে পারবো। তাহলে এখানে -2 কার মান বলেন? -2 হচ্ছে বাস্তব অংশের মান। তো বাস্তব অক্ষ প্লাস হলে ডান দিকে, মাইনাস হলে বাম দিকে, দ্যাট মিনস -2 মানে বাম দিকে আমরা যাব 2 ঘর, গেলাম 2 ঘর। এরপরে এখানে আয়ের সহগ কাল্পনিক অংশের মান হচ্ছে -3। তো কাল্পনিক অংশ প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। তো নিচে আমরা যাবো কয় ঘর? 3 ঘর, 1 2 3। তার মানে এই যে পয়েন্টটা, এই যে এখানে এতটুকু হচ্ছে আমার -2, আর এতটুকু হচ্ছে -3। তো এই পয়েন্টটাকে আমরা বলতে পারি -2, -3, ইজন্ট ইট? এই যে জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি সেট করলাম, প্রথমে প্রতিরূপী বিন্দু বানাইলাম, তারপরে এই যে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষকে আমরা বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ বলে এখানে বসাইলাম। এই জিনিসটাকে ম্যাথমেটিশিয়ান আর্গন্ড সর্বপ্রথম এটাকে ডিফাইন করেন। তার নাম অনুসারে এইটাকে বলা হয় আর্গন্ড চিত্র। ম্যাথমেটিশিয়ান আর্গন্ডের নাম অনুসারে এই জিনিসটাকে বলা হয় আর্গন্ড চিত্র, যেটা এখানে আমরা লিখে রেখেছি, এই যে জ্যামিতিক চিত্র ব্র্যাকেটে আর্গন্ড চিত্র। ম্যাথমেটিশিয়ান আর্গন্ডের নাম অনুসারে এটাকে আর্গন্ড চিত্র বলা। এখানে সিম্পল একটা বিষয়, যে কেউ বুঝবেন, এটা জাস্ট এমসিকিউর জন্য জেনে রাখা আর কি। এমসিকিউর জন্য, বা যদি আমাকে অঙ্ক করতে কখনো গ্রাফ পেপারে বসানো বহাইতে পারি বা খাতায় রাখতে পারি। যদি আপনাকে তাহলে বলা হয় জেড ইজ ইকাল টু বলা হয় 5 - i, তাহলে এইটা কি হবে বলেন? 5 - i যদি বলা হয়, স্যার প্রথমে বাস্তব অংশের মান কত? এটাকে বিন্দু আকারে প্রকাশ করলে এখানে একটা অভেদ চিহ্ন দেওয়া হয়। যেহেতু ইকুয়েশন থেকে স্থানাঙ্ক আকারে লিখবো, একটা অভেদ চিহ্ন দেওয়া হয়, দুইটা একই জিনিসকে মিন করে ওটা বোঝানোর জন্য। তো এখানে বাস্তব অংশের মান হচ্ছে 5, কাল্পনিক অংশের মান কিন্তু -1। মাই ডিয়ার স্টুডেন্টস, আয়ের সহগ এখানে -1, দ্যাট মিনস 5, -1। তো এটাকে গ্রাফ পেপারে আমরা যদি জ্যামিতিক আকারে সেট করতে চাই, তাহলে বাস্তব অংশে সাপোজ 5 ঘর, কাল্পনিক অংশে 1 ঘর। দ্যাট মিনস এই যে এখানে আমরা বলতে পারি এতটুকু 5, এতটুকু -1। তো এইটাই হচ্ছে আমার আর্গন্ড চিত্র, ম্যাথমেটিশিয়ান আর্গন্ডের নাম অনুসারে। আশা করি সবাই বুঝতে পেরেছি। লাইভে কারা কারা আছে একটু দ্রুত কমেন্টে নাই। তো আমরা জটিল সংখ্যার প্রথম পয়েন্ট আলোচনা করেছি, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আমরা আলোচনা করে ফেলছি। এবার সর্বশেষ পয়েন্ট আমাদের আজকের আলোচ্য বিষয়, জটিল সংখ্যার পোলার আকার, মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের সিকিউ প্লাস এমসিকিউ দুই ক্ষেত্রের জন্যই। অলরেডি প্রিয়ন্তী কমেন্ট করেছে, মিফতা বলছিল মুছছেন না, কোনটা বলেছে আই এম নট শিওর, যদিও মুছে ফেলি, পরে একটু আবার ক্লাসের স্লাইডগুলো নিয়ে একটু আমরা ঠিক করে নিব। ক্লাসে একটু যখন ক্লাস শেষ হবে তখন আবার কিছু স্লাইডগুলো নিয়ে ক্লাস ওপেন করে স্লাইডগুলো নিয়ে ঠিক করে ফেলবো। আচ্ছা, প্রিয়ন্তী বুঝতে পেরেছে, জ্যোৎস্না বুঝতে পেরেছে, বাকিরা মিনা বুঝতে পেরেছে, একটু কমেন্টে জানিয়ে দিই ক্লিয়ার কিনা। আমি আবার বলতেছি, আমাদের পক্ষে ইটস ডিফিকাল্ট টু রিসিভ টু ব্রডকাস্ট, যে আমাদের কন্টেন্টগুলোকে সবার কাছে। তোমরা জানো হয়তো বা যে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে অলরেডি বেশ কিছু ক্লাস নতুন আপলোড করা হয়েছে। ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.1 থেকে 7.5 আপলোড করা আছে, ডিফারেন্সিয়েশন 9.1 আপলোড করা আছে। আমরা আরও কাজ করতে ইচ্ছুক। তো আমাদের এই কন্টেন্টগুলো কষ্ট
করে তৈরি করতেছি। আমরা চাই এই কন্টেন্টগুলোর দ্বারা, লাইভ ক্লাসের দ্বারা যেন স্টুডেন্টরা উপকৃত হয় এবং পাশাপাশি আমরা যদি ভালো কাজ করি আমাদের কাজটা যেন প্রশংসার দাবি রাখি আর কি। তো তোমাদের জন্য আমাদের জন্য কঠিন ক্লাসগুলোকে তোমাদের সকলের মাঝে ছড়িয়ে দেওয়া, বাট যেটা হয়তো তোমাদের জন্য সহজ, তো তোমাদের সকল ফ্রেন্ডদের কাছে যার যত ফ্রেন্ড আছে আমাদের কন্টেন্টগুলোকে পৌঁছে দেওয়া, কন্টেন্টের লিঙ্কগুলোকে শেয়ার করে দেওয়া। আশা করি সবাই তোমরা এই কাজটা করার চেষ্টা করবা। চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। পরবর্তী এখন আমাদের দেখার বিষয়, এখানে আমাদেরকে দেখার বিষয় জটিল সংখ্যার পোলার আকার। পোলার আকারটা সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই পরিচিত। সর্বশেষ পয়েন্ট, জটিল সংখ্যার পোলার আকার। যারা সরলরেখা 3.1 করেছো, ফার্স্ট পেপার সরলরেখা 3.1 সবাই নিশ্চয়ই পরিচিত পোলার স্থানাঙ্কের সঙ্গে। ওই পোলার স্থানাঙ্কটাই এখানে পোলার আকার হিসেবে ব্যবহার হয়েছে। চলো দেখি আমরা দুটো জটিল সংখ্যা আমি বলি, z = x + iy। তো এটা যদি আমরা গ্রাফিক্যালি সেট করতে চাই, এখানে বাস্তব অংশটাও প্লাস, আমরা ধরে নিচ্ছি কাল্পনিক অংশটাও প্লাস। তাহলে এই যে এখানে এতটুকু হচ্ছে আমার x আর এতটুকু হচ্ছে y, তাই না বলো? এতটুকু x আর এতটুকু y। পোলার আকার বলতে কি বোঝায় আমাদের কি মনে আছে? সরলরেখা চ্যাপ্টার 3.1 আশা করি সবাই আমরা করেছি। পোলার আকার বলতে আমরা বুঝি যে স্যার ভেরিয়েবল হচ্ছে ওখানে r, থিটা। কার্টেসীয় স্থানাঙ্ক বলতে আমরা বুঝি x, y। পোলার স্থানাঙ্ক বলতে বুঝি r এবং থিটা। আমাদের কি মনে আছে r বলতে কি বোঝায়? একটু রিমাইন্ড করে দেখো। স্যার r বলতে বোঝায় মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশকারী বিন্দুর দূরত্ব। এই যে এই বিন্দুটা আমার জটিল সংখ্যা নির্দেশ করে, এই বিন্দুটা এতটুকু x এতটুকু y। তো মূল বিন্দু থেকে এই যে আমি দাগ দিচ্ছি, এই দূরত্বটাকে কিন্তু আমরা r দ্বারা প্রকাশ করি। r বলতে বোঝায় মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব। তো পোলার স্থানাঙ্কের r কিন্তু আমাদের মনে হয়ে গেছে। এখন আর থিটা বলতে কি বোঝায়? এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে থাকি। অর্থাৎ এই আর যে দাগটা, এটা এক্স অক্ষের সাথে বাস্তব অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে ওই কোণটাকে আমরা বলে থাকি থিটা। আশা করি সবার মনে পড়ে গেছে। তো এখানে যে আর এর ভ্যালু বের করতে বলে আমরা সহজেই বলতে পারি স্যার, প্রথমে আমরা জানি এখান থেকে আমরা সবাই জানি যে স্যার x = r cos থিটা। কিভাবে x = r cos থিটা কিভাবে বলো? ওই যে স্যার cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, আরটাকে এই পাশে আনলে ভূমি বাই অতিভুজ, ওখান থেকে বলতে পারি x = r cos থিটা। আবার y = কি বলতে পারি? y = আমরা এখানে বলতে পারি r sin থিটা। sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, এখানে স্যার yটা হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ, তাহলে y/r, ওখান থেকে বলতে পারি y = r sin থিটা। আশা করি সবাই লক্ষ্য করতেছো। পাশাপাশি বলো, এখানে আমরা এই ইকুয়েশনগুলো পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় আর এর ভ্যালু বের করব, r = আমরা বলতে পারি পিথাগোরাস অ্যাপ্লাই করে √of x² + y²। পিথাগোরাসের উপপাদ্য যে r² অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওখান থেকে বলতে পারি r √x² + y²। এই সবগুলো বিষয় কিন্তু আমরা ফার্স্ট পেপার সরলরেখা 3.1 সবাই আশা করি শিখে আসছি, আমরা ক্লিয়ারলি শিখে আসছি। এই যে আর এর মানটা বের করলাম মাই ডিয়ার স্টুডেন্টস, এই আরটাকেই জটিল সংখ্যায় বলা হয় মডুলাস জেড। এই মানটাকেই বলা হয় মডুলাস। জটিল সংখ্যার ক্ষেত্রে এই মানটাকে, আর এর মানটাকেই জটিল সংখ্যায় নামকরণ করা হয় মডুলাস আর প্রকাশ করা হয় মডুলাস জেড দিয়ে। অর্থাৎ তুমি আর এর যেই ভ্যালু পোলার স্থানাঙ্কে প্রকাশ করে আসছিলা, ওই আর এর মানটাকেই এখন জটিল সংখ্যার চ্যাপ্টারে বলা হয় মডুলাস আর প্রকাশ করা হয় মডুলাস জেড দিয়ে। আশা করি সবাই মডুলাসটা বুঝতে পেরেছো। তো মডুলাস বলতে কি বোঝায়? মডুলাস কোনো জটিল সংখ্যার মডুলাসকে প্রকাশ করা হয় মডুলাস জেড। জেড হলে জেড, এফ হলে মডুলাস এফ, তুমি যেভাবে প্রকাশ করো। আর এইটা বলতে মূলত আর এর মানটাকে বোঝায়। আর থিটা পোলার স্থানাঙ্কে আরেকটা ছিল থিটা। থিটা কীভাবে বের করতে হয় বলতো? থিটা আমরা বের করি অন্তত টেন থিটা দিয়ে। আমরা এখানে সবাই বলি 2কে 1 দ্বারা ভাগ, বা সবাই আমরা বলি যে স্যার টেন থিটা হচ্ছে y/x। দ্যাট মিনস এখান থেকে থিটা হচ্ছে টেন ইনভার্স y/x। এই যে থিটা লিখলাম টেন ইনভার্স y/x, থিটার মান। এই থিটার মানটাকেই জটিল সংখ্যায় বলা হয় শুধু আর্গুমেন্ট। এই থিটার মানটাকেই জটিল সংখ্যায় আর্গুমেন্ট বলা হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আর্গুমেন্ট সম্পর্কিত, আমি আলোচনা করতেছি। তো প্রথমে সবাই একটু খেয়াল করো, থিটার মানটাকেই জটিল সংখ্যায় বলা হয় আর্গুমেন্ট।
আশা করি লক্ষ্য করতেছো। যদিও এই থিটার মানটা নিয়ে আমরা এখানে যে সূত্র লিখছি এক্স্যাক্টলি এই সূত্র নিয়ে আমরা কাজ করব না, আর্গুমেন্টের একটু মডিফিকেশন আমাকে করতে হবে, আমি দেখাচ্ছি বিষয়টা। তো এখানে লক্ষ্য করো, এখানে আমি পোলার আকারে বসায় দেই জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। এক্স বলতে কি স্যার? এক্স বলতে আর কস থিটা প্লাস আই, ওয়াই বলতে আর সাইন থিটা। যারা আমাকে পড়ার আকারে প্রকাশ করতে বলবে আমি এভাবে লিখব। এখন এখানে আর কমন দিলে পাচ্ছি আমরা কস থিটা প্লাস পাচ্ছি আমরা আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে লাইনটা, এই লাইনটাকেই বলা হয় জটিল সংখ্যার পোলার আকার, কস থিটা প্লাস আই সাইন থিটা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় একটু নোট করে দিয়ে আলাদা করে অয়লারের সূত্র, এখানে আমরা টাইটেল দেই নাই, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি অয়লারের সূত্র। অয়লারের সূত্র, ম্যাথমেটিশিয়ান অয়লার আরও খুবই গুরুত্বপূর্ণ দুটো সূত্র ডেভেলপ করছেন। এই সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের এইচএসসি লেভেলের অন্তর্ভুক্ত না, বাট সূত্র দুইটা অনেক সময় ম্যাথে অ্যাপ্লাই করতে হয়, কিছু কিছু ম্যাথে অ্যাপ্লাই করতে হয়। মিস্টার অয়লার একটা সূত্র বলেছেন e টু দি পাওয়ার আই থিটা ইজ ইকাল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর e টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইজ ইকাল টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। এই যে দুটা ইকুয়েশন আমি লিখছি, এই দুটা ইকুয়েশনকে বলা হয় অয়লারের ফর্মুলা বা অয়লারের সূত্র বলা হয়। তো এই যে এখানে অনেক সময় প্রশ্নে তোমাকে আর এর সাথে কিন্তু এইটাও বলতে পারে, এইটা না বলে এটার জায়গায় লিখতে পারে আর ইন্টু e টু দি পাওয়ার আই থিটা, এটা অনেক সময় প্রশ্নে বলতে পারে। তো e টু দি পাওয়ার আই থিটা বলতে তুমি বুঝবা কস থিটা প্লাস আই সাইন থিটা। বাট তোমাকে যদি প্রশ্নে পোলার আকারে বলে তখন এতটুকুতে রেখে দিলেই চলবে। পোলার আকারে বললে আমরা এইভাবে রেখে দিব, এটা আমরা লিখবো না। পোলার আকার বলতে এই লাইনটাকে বোঝায়, যেখানে আর কি, আর হচ্ছে মডুলাস অফ জেড, থিটা কি, থিটা এখানে ডিয়ার স্টুডেন্ট এখানে কিন্তু আমি থিটার যে সূত্র লিখেছি এটাকে বলেছি আর্গুমেন্ট, বাট এইখানে থিটা বলতে বোঝায় মুখ্য আর্গুমেন্ট, একটু ডিফারেন্স আছে। তো মুখ্য আর্গুমেন্ট ব্যাপারটা আমি বুঝাবো এর আগে সবাই। আর এই যে মডুলাস বের করার সূত্র রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা বলতে তোমরা কি বুঝলা? এখানে এক্স বলতে বুঝতেছি স্যার জটিল সংখ্যার বাস্তব অংশের স্কোয়ার। কোন অংশ বলো? বাস্তব অংশের স্কোয়ার। আর ওয়াই বলতে আমরা বুঝতেছি জটিল সংখ্যার কাল্পনিক অংশের স্কোয়ার। যেমন যদি আমি একটা এক্সাম্পল দেই মডুলাস সম্পর্কিত, যদি আমাদেরকে বলা হয় যদি ওকে বলা হয় সাপোজ আমাদেরকে এখানে লিখতেছি আমি, বলা হলো জেড ইজ ইকাল টু যে 2x মাইনাস বলা হইলো 5 2x হবে না 3 মাইনাস 5i। তোমাকে এই যদি সংখ্যা যদি দেওয়া হয় যে জেড ইজ ইকাল টু হচ্ছে 3 মাইনাস 5i, তো এটা মডুলাস নির্ণয় করো। তো মডুলাস অফ জেড বলতে আমরা কি বুঝবো বলো? রুট ওভার বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বলতে আমরা বুঝি বাস্তব অংশের স্কোয়ার, প্লাস ওয়াই বলতে বুঝি কাল্পনিক অংশের স্কোয়ার। দ্যাট মিনস এখানে আমরা লিখবো 3 স্কোয়ার, আর কাল্পনিক বলতে এখানে আয়ের সহগ, আয়ের সহগ হচ্ছে -5। দ্যাট মিনস এখানে আমরা লিখবো -5 স্কোয়ার। তো এখান থেকে কাজ করলে আমরা যেটা পাচ্ছি 25 আর হচ্ছে 9 রুট ওভার 34। তো রুট ওভার 34 হচ্ছে আমার এই জটিল সংখ্যার মডুলাসের মান। মডুলাস ব্যাপারটা দেখো, আর্গুমেন্ট ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই সূত্রটাকে আর্গুমেন্ট লিখেছি, বাট এটাই শেষ কথা না, এটা আর্গুমেন্টের প্রথম কথা। শেষ কথা আমাকে একটু পরে বুঝতে হবে। এখানে থিটা বলতে সাধারণত মুখ্য আর্গুমেন্ট বোঝায়, এই সূত্র না, এটা একটু পরে আসতেছি। মডুলাসটা সবাই বুঝতে পারছি কিনা? পোলার আকারে লিখলাম না, এভাবে লিখবো, আমাদের অঙ্ক আসতেছে। এখন কথা হচ্ছে মডুলাস বের করা বুঝছি কিনা। বুঝলে যদি তোমাকে বলা হয়, আমি চিত্রটা মুছে ফেলি, একটু জায়গা বাড়াই আমরা এখানে। যদি বলা হয় জেড ইজ ইকাল টু এক্স মাইনাস 2y, বারে আমি এক্স করতেছি, তো আমাকে বলা হলো সাপোজ 5 মাইনাস 2y প্লাস এক্সটা পরে লিখলাম। এই যেটা জটিল সংখ্যা, যদি তোমাকে বলা হয়
মডুলাস অফ জেড ইজ ইকাল টু হোয়াট? বের করতে কি পারবো আমরা? দেখি কারা কারা মডুলাস বুঝেছো। এই জটিল সংখ্যার মডুলাস কি হবে একটু কমেন্টে পারলে কষ্ট করে উত্তরটা লিখে দাও। দেখি দেখি কে কি লিখতে পারতেছো। যদি মোবাইলে যদি এখানেই থাকে, মোবাইলে টাইপিং করা যায়, একটু কষ্ট করে লেখার চেষ্টা করতে পারো। যেখানে মিফতাহুল জান্নাহ লাইভে আছে, ইশিকা আছে, অনেকেই আমাদের কন্টিনিউয়াস লাইভে আছে যারা শেষ পর্যন্ত নাই। আশা করি লাইভে শেষ পর্যন্ত থাকলেই আসলে চেষ্টা করলে বেশি ভালো হয়, তাহলে আমরা ক্লাসগুলো আরও সুন্দর করে আরও অনুপ্রাণিত হই, আরও এনজয়মেন্ট দিয়ে ক্লাস দিতে পারি, তাই না? মিফতা, তারপর ইশিকা এবং আরও যারা লাইভে আছে একটু কমেন্টে জানাতে পারো এইটার মডুলাস কী হবে। অনেকেই এইটার মডুলাস বের করতে যা ভুল করে ফেলবে। কেন ভুল করে বলো? এখানে কিন্তু জটিল সংখ্যাটা ছোট না, একটু বড় আকার আছে। তোমার প্রথম কাজ হবে বাস্তব আর কাল্পনিকটাকে আলাদা করা। অনেকে মনে করবে স্যার 5 হচ্ছে বাস্তব, এক্স কি? এক্স কি কাল্পনিক? মোটেই না, এক্সও বাস্তব। কেমনে বুঝলাম? স্যার এক্সের আগে কোনো আই নাই, আই থাকা মানে আগে কাল্পনিক, আর আই না থাকা মানে বাস্তব। তা আমি এইটাকে সাজায় প্রথমে লিখতে পারি যে এইটা মানে হচ্ছে স্যার এক্স প্লাস 5 মাইনাস 2y। বাস্তবটাকে আমি একসঙ্গে লিখলাম, একসঙ্গে দেওয়া ছিল না। এখানে দেখেন আমি বলি মডুলাস জেড, তো মডুলাস জেড হবে √ অফ, এখন বাস্তব অংশের স্কোয়ার, বাস্তব অংশ বলতে এক্স প্লাস 5 এটার হোল স্কোয়ার, প্লাস কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ বলতে -2 এটার স্কোয়ার। এটা হচ্ছে মডুলাস। এরপর এখানে আর ভাঙানোটা প্রয়োজন হচ্ছে না, এটা ভাঙানোটা জরুরি না, এটা অঙ্ক করার সময় আমাদের কাজ করতে হবে। আপাতত আমরা এতটুকু বুঝলেই চলবে। তো জটিল সংখ্যার মডুলাস বের করতে বললে যদি বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করা না থাকে, আলাদা করে সুন্দর করে নিয়ে এরপরে আমাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আশা করি মডুলাস সম্পর্কিত বিষয়গুলো সবাই বুঝে ফেলছো। পোলার আকার বুঝলাম, আর থিটা, আর বলতে মডুলাস জেড, থিটা বলতে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। চলো আমরা আলোচনা করি আর্গুমেন্ট নিয়ে। অয়লারের সূত্রটা আশা করি সবাই খাতায় নোট করেছো। অয়লারের সূত্র সম্পর্কে তোমাদের অনেক বইতে আছে, অনেক বইতে কোনো আলোচনাই করা নাই, কোনো কোনো বইতে যার সূত্রটা লেখা আছে। সূত্রটা আপাতত এইচএসসি লেভেলে পারলেই চলবে, কিছু ম্যাথে যেয়া অয়লারের সূত্র আমাদের লাগবে। তো লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের একটু পরে আবার আমরা দেখবো। তোমরা আশা করি সবাই খাতায় নোট করেছো। এখানে এই যে আমি যেখানে আর্গুমেন্টের সূত্র লিখেছি, এইটাকে মূলত শুধু আর্গুমেন্ট বলা হয়, শুধু আর্গুমেন্ট। তো শুধু আর্গুমেন্ট বলতে আমরা বুঝতেছি ওই যে উৎপন্ন কোণটা, উৎপন্ন কোণ। কিন্তু এখানে উৎপন্ন কোণ তোমাকে যখন বলা হয়, খেয়াল করো এখানে মনে করো এই একটা জটিল সংখ্যা, তো শুধু আমরা এটা হচ্ছে আমার আর, এটাকে আমরা আর বলি বা মডুলাস জেড বলি, তাই না? এই দাগটাকে বলি আমরা আর বা মডুলাস জেড। এখন থিটা বলতে কেউ কিন্তু এইভাবেও ঘুরতে পারে, এটাকেও থিটা বলতে পারে, আবার কেউ এইভাবে ঘুরতে পারে, এটাকেও থিটা বলতে পারে। তো যখন কেউ এন্টি ক্লক এবং ক্লক দুইভাবেই ঘুরতে পারে, সেই ক্ষেত্রে থিটাটাকে বলা হয় শুধু আর্গুমেন্ট। তো এখানে এই সূত্রটা বলতে ক্লকওয়াইজও হইতে পারে, এন্টি ক্লকও হইতে পারে। এন্টি ক্লক হলে তখন এখানে আগে একটা মাইনাস হবে, কী হবে বলো? একটা মাইনাস হবে। তো শুধু যখন এন্টি ক্লক এবং ক্লকওয়াইজ দুইটাই হইতে পারে, যে কোনোটা হইতে পারে, তখন ওই থিটাকে বলা হয় শুধু আর্গুমেন্ট। প্রকাশ করা হয় ছোট হাতের এ আর জি দিয়ে। আর্গুমেন্ট শব্দটা ইংরেজিতে আমি লিখে দিচ্ছি। আর্গুমেন্টকে বাংলায় অনেক সময় নতিও বলা হয়, আর্গুমেন্টকে বাংলায় আর্গুমেন্ট বা অনেক সময় নতিও বলা হয় আর্গুমেন্ট শব্দটাকে। আচ্ছা লক্ষ্য করো সবাই, তো ছোট হাতের আর্গুমেন্ট অফ জেড এইটা বোঝায়। শুধু আর্গুমেন্ট বলতে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়। আর এই আর্গুমেন্ট বের করা যেটা সাধারণ আর্গুমেন্ট বলা হয়, সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি আমি। সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট তোমাকে যদি বের করতে বলে, সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে তোমার 2n পাই প্লাস থিটা, 2n পাই প্লাস থিটা, যেখানে 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 থিটা মুখ্য আর্গুমেন্ট। 2n পাই প্লাস থিটা, যেখানে থিটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এই মুখ্য আর্গুমেন্ট বলতে কি বোঝায়, এইটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। 2n পাই কেন বলা হয়েছে বলো তো? 2n পাই বলতে আমরা বুঝি স্যার একবার পুরাপুরি ঘুরলে আমরা 360 ডিগ্রি বা 2 পাই অতিক্রম করি। তো পুরাপুরি ঘোরা মানে 2 পাই, তো যতবার ঘুরবো 2 পাইয়ের গুণিতক হবে 1 2 3 4, এই জন্য nটা হচ্ছে ওই গুণিতক বোঝায়। তো 2n পাই বলতে এইখানে nটা প্লাসও হইতে পারে
মাইনাস হইতে পারে। তো 2n পাই বলতে বোঝায় কতবার ঘুরতেছি আমরা। আর এই যে এখানে থিটা, থিটা বলতে এখানে বোঝায় আর্গুমেন্ট। নি কমেন্ট? আচ্ছা, লক্ষ্য করি সবাই। তা আমি আবার বলতেছি, শুধু আর্গুমেন্ট বলতে এই সূত্রটাকে বোঝায়, আর সাধারণ আর্গুমেন্ট বলতে 2n পাই প্লাস থিটা বোঝায়। তোমার এমসিকিউ পরীক্ষা আসতে পারে, সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র 2n পাই প্লাস থিটা, যেখানে থিটা কি, থিটা কিন্তু এইটা না, থিটা বলতে বোঝায় মুখ্য আর্গুমেন্ট। এখন আমাকে বুঝতে হবে স্যার মুখ্য আর্গুমেন্ট বলতে কি বোঝায়। এটা শুধু আর্গুমেন্ট বের করার সূত্র, এই যে এই সূত্র লেখা হয়, শুধু আর্গুমেন্ট অফ জেড, এই যেটা লেখা হয় যে tan ইনভার্স y বাই এক্স, এটা হচ্ছে শুধু আর্গুমেন্ট। বাট এইটা আমার কোথাও পরীক্ষা আসে না, আমার পরীক্ষা আসে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। তো মুখ্য আর্গুমেন্ট কেমনে বের করতে হয় এইটা এখন আমরা দেখব। আর যখন মুখ্য আর্গুমেন্ট বের করতে বলে তোমাকে পরীক্ষায় যদি জাস্ট আর্গুমেন্ট বলে, তুমি মুখ্য আর্গুমেন্টকেই বুঝবা, অন্য কোনো আর্গুমেন্ট না, মুখ্য আর্গুমেন্ট। তো চলো আমরা এখন দেখি আমাদের আলোচনার বিষয়বস্তু মুখ্য আর্গুমেন্ট, আমাদের লাস্ট টপিকস। সবাই একটু ধৈর্য সহকারে থাকবে আশা করি। আমাদের লাস্ট টপিক হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটা এখন আমরা আলোচনা করব। চলো, আর্গুমেন্ট বলতে শুধু আর্গুমেন্ট বলতে ক্লকওয়াইজ গেলেও হবে, ক্লকওয়াইজ গেলেও হবে, এন্টি ক্লক গেলেও হবে, বাট মুখ্য আর্গুমেন্টে এই জিনিসটা বুঝায় না। চলো আমরা দেখে ফেলি। মুখ্য বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, মুখ্য বা বলা হয়, আচ্ছা এটা এখানে প্রিন্সিপালই লিখি, প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর্গুমেন্ট, যাকে বাংলায় বলা হয় মুখ্য আর্গুমেন্ট বা মুখ্য নতি। শুধু নতি বললে মুখ্য আর্গুমেন্টকে আমরা বুঝবো। নতি বলতে মানে নর্মালি শুধু আর্গুমেন্ট বললেও আমাকে যে আর্গুমেন্ট বের করতে বলে, মূলত আমরা মুখ্য আর্গুমেন্টটাকে বের করব। আর মুখ্য শব্দটা এখানে কেন ইউজ করা হয়েছে, তো এখানে এক্সাম্পল দিব। যদি বলা হয়, আমি 4টা কোয়াড্রেন্টের জন্য দেখাবো তোমাকে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বললাম জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি বললাম জেড ইজ ইকাল টু, সেকেন্ড আর হচ্ছে আমার থার্ড, আচ্ছা এখানে দেখাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে বললাম জেড ইজ ইকাল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বোঝায়। এখানে দেখো এই দুইটাকে আমরা বুঝি যে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে আমার এক্স প্লাস আই ওয়াই বলতে এতটুকু এক্স এতটুকু ওয়াই, তাই না? তো এখানে আমার এই যে দাগটা, এটা কিন্তু আমার মডুলাস জেড। এখন মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই কথাটার মানে হচ্ছে তুমি থিটা অবশ্যই, আর্গুমেন্ট মানে অবশ্যই একটা কোণ, বাট তুমি কোণটাকে পাওয়ার জন্য যেখানে তোমাকে কম পরিশ্রম করতে হয় ওইভাবে কাজ করবা। কম পরিশ্রম মানে কি, আমাকে যেভাবে গেলে কম ঘুরতে হয়, তুমি এখানে থিটা পাওয়ার জন্য এইভাবে গেলে তোমাকে এত লং ঘুরতে হবে, এতটুকু ঘুরতে হবে। আর তুমি যদি এন্টি ক্লক যাও তাহলে অনেক কম ঘোরাতেই তুমি কোণটা পেয়ে যাচ্ছ। তো মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় কিভাবে গেলে আমাকে কম ঘুরতে হবে, অর্থাৎ এখানে যদি আমি এন্টি ক্লক যাই তাহলে আমাকে কম ঘুরতে হবে। এখানে যদি তোমাকে বলি জেড ইজ ইকাল টু মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এর মানটা মাইনাস, ওয়াই এর মানটা প্লাস, তাহলে এই যে এখানে এতটুকু মাইনাস এক্স এতটুকু ওয়াই, তো এখানে মডুলাস কোনটা স্যার, এই যে এটাকে আমরা বলে থাকি মডুলাস জেড। এখন আমার থিটা আর্গুমেন্ট অবশ্যই একটা কোণ, আর মুখ্য বলতে বোঝায় কিভাবে ঘুরলে আমাকে কম ঘুরতে হবে ওই কোণটা। আমি যদি এইভাবে যাই আমাকে বেশি ঘুরতে হবে, বাট যদি আমি এইভাবে যাই সেই ক্ষেত্রে এখানে আমাকে কম ঘুরতে হবে। তো এই কোণটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট। আশা করি সবাই বুঝতেছো। তৃতীয় চতুর্ভাগ বলা হয়, তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় যদি আমি এখানে সূত্রটা শর্টলি লিখে দিব, তৃতীয় চতুর্ভাগ যদি বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে বললাম জেড ইজ ইকাল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। এখন বলো, এখন এইটা আমার 3 নাম্বার ঘরে, এতটুকু মাইনাস এক্স এতটুকু মাইনাস ওয়াই। তো এখানে স্যার এইটা হচ্ছে আমার মডুলাস। এখন আমি কিভাবে গেলে আমাকে কম ঘুরতে হবে ওইটাই হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। এখন যদি আমি এইভাবে যাই অর্থাৎ ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু এখন আমাকে কম ঘুরতে হবে। যেভাবে গেলে কম ঘুরতে হয়, তোমরা পোলার স্থানাঙ্ক শিখাচ্ছ, পোলার স্থানাঙ্কে কিন্তু এরকম কোনো কনসেপ্ট ছিল না। জটিল সংখ্যার তোমাকে কাজ করার সময়, আর্গুমেন্টের কাজ করার সময় বা পোলারের থিটার কাজ করার সময় তোমাকে অবশ্যই এখানে কাউন্ট করতে হবে যেভাবে গেলে কম ঘুরতে হয় ওইটাই হচ্ছে আমার থিটা। তাহলে এখন থিটা হচ্ছে এটা। যদি ফোর্থ কোয়াড্রেন্ট বলি আমরা, ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের বলি জেড ইজ ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই।
ওয়াই, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের জটিল সংখ্যা। তাহলে এই যে এখানে ফোর্থ কোয়াড্রেন্টে তুমি দেখো এই যে এই জটিল সংখ্যাটা এইটা আমার, তো কিভাবে গেলে কম ঘুরতে হয়, এখানে এতটুকু এক্স এতটুকু মাইনাস ওয়াই, এখন এই যে এইভাবে গেলে আমাকে কম ঘুরতে হয়, তো এখন এইটা হচ্ছে আমার থিটা। তো আমার মুখ্য আর্গুমেন্ট বলার বেসিক কনসেপ্ট, আমি মডুলাস পর্যন্ত কোনটা বের করব বা কোনটা যেভাবে গেলে কম ঘুরতে হয় সেটাই হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। এই হচ্ছে চিত্রের ব্যাখ্যা। এখন সূত্রে আসো, এখানে থিটার মান কী হবে বলো, এখানে থিটাটা সরাসরি আমরা বলতে পারি স্যার থিটাটা আমার সমকোণী ত্রিভুজের ভিতরে লম্ব বাই ভূমি, মানে সরাসরি বলতে পারি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের মুখ্য আর্গুমেন্ট বের করার সূত্র, যেটা আমরা একবারে প্রথমে লিখেছিলাম, তাই না? এখানে থিটা কী হবে, এখানে স্যার থিটা বের করার সূত্র হবে, এখানে কিন্তু আমি এন্টি ক্লক গেছি, লক্ষ্য করে দেখো এই যে এইটা হচ্ছে আমার থিটা, এতটুকু যদি আমি আসতাম, এতটুকু আসলে আমার 180 ডিগ্রি হইতো, এখন 180-র চেয়ে কম হবে, তো এখানে থিটাটা হয়ে যাবে পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে একটা মডুলাস আমি ব্যবহার করেছি, এটা যারা তোমরা পোলার স্থানাঙ্কের ক্লাস করছো তারা খুব ভালো বুঝবা। এখানে থিটা বলতে পাই মাইনাস 10 ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। মডুলাস কেন দিয়েছি, কারণ এখানে স্থানাঙ্কগুলো কিন্তু প্লাস মাইনাস হইতে পারে, বাট প্লাস মাইনাস দ্বারা আমরা বুঝবো কোন কোয়াড্রেন্টে আছে। কোয়াড্রেন্টের হিসাব করে ফেললে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিব, তো যখন এই সূত্র অ্যাপ্লাই করে ফেলবো তখন ভিতরের প্লাস মাইনাস আর কোনো ম্যাটার করে না, যেন তোমরা ভুলে না যাও, প্যাচ লাগিয়ে না ফেলো, এই জন্যই একটা মডুলাস দেওয়া, এই জন্যই দেওয়া যে ভিতরে প্লাস মাইনাস আর কোনো কাজে লাগবে না। এইটা আসো, এখানে যদি তোমাকে থিটা বের করতে বলা হয় তুমি যাচ্ছ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যাওয়ার কারণে প্রথমেই এখানে থিটা ইজ ইকাল টু একটা মাইনাস দিতে হবে। কেন স্যার, আমরা জানি ক্লকওয়াইজ কোনো কোণের মান বের করতে হলে প্রথমেই একটা মাইনাস দিতে হয়, দিলাম মাইনাস। এইবার তুমি বলো ক্লকওয়াইজ যদি তুমি ঘুরতে ঘুরতে এতটুকু পর্যন্ত আসতা, এই দাগ পর্যন্ত আসতা, তাহলে কত ডিগ্রি হইতো, তাহলে হইতো আমার 180 ডিগ্রি। এখন কিন্তু 180-র চেয়ে মানে পায়ের চেয়ে কম হবে, দ্যাট মিনস এখানে সূত্রটা হয়ে যাবে পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। লক্ষ্য করে দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট সূত্রটা কিন্তু আমার প্রায় কাছাকাছি, একই রকম সূত্রটা কিন্তু কাছাকাছি। সেকেন্ড এবং থার্ড ওইটাও পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স, এইটাও পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। পার্থক্য কি স্যার, ওখানে এন্টি ক্লক গেছেন তাই আগেটা প্লাস, এখানে ক্লকওয়াইজ গেছে তাই আগে ওভারঅল একটা মাইনাস। বইয়ে করেছে কি পাঠ্য বইগুলোতে এটা মাইনাস দিয়ে গুণ করে লিখেছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তোদেরকে আমি এইভাবে রাখলাম ব্যাপারটা সহজে বুঝার জন্য। আর সর্বশেষ এইখানে যদি আমাকে থিটা বের করতে বলা হয় এইটাও আগে একটা মাইনাস দিতে হবে। কেন স্যার, এখানে এইটা আমার ক্লকওয়াইজ গিয়েছি মাইনাস দিব, এখন আমার ত্রিভুজের ভিতরে মানে সরাসরি আমি লিখবো 10 ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে এইটা হচ্ছে আমার 4 নাম্বার ঘরের মুখ্য আর্গুমেন্ট বের করার সূত্র। প্রথম ঘরে তাহলে আমাকে যে কোনো জটিল সংখ্যা দিলে এই চিত্রগুলো আমার মোটেই আঁকা লাগবে না, আমি খালি বোঝার চেষ্টা করব জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে, সেই অনুযায়ী এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলেই আমরা মুখ্য আর্গুমেন্ট পেয়ে যাব। পয়েন্ট টু বি নোটেড, তোমাকে পরীক্ষায় অনেক সময় মুখ্য শব্দ বলে দেয় না, বলে জাস্ট আর্গুমেন্ট নির্ণয় করো। শুধু আর্গুমেন্ট শব্দটা ইউজ করলেও আমরা মূলত মুখ্য আর্গুমেন্টকেই বুঝবো, মুখ্য আর্গুমেন্টের মানটাই আমরা বের করে দিব। আর ধরে সাধারণ আর্গুমেন্টের সূত্র একটু আগে আমি লিখেছি 2n পাই প্লাস থিটা। এখানে থিটা কি, থিটা কিন্তু মুখ্য আর্গুমেন্ট। তোমাকে যদি বলে সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র কি, সূত্র হচ্ছে 2n পাই প্লাস থিটা। থিটা কি, থিটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। দ্যাট মিনস তোমাকে এই কাজটা আগে করে এখানে মানটা বসাই দিতে হবে। আমাকে সবাই একটু কমেন্টে জানাও, আমি অনেকক্ষণ যাবত আমি মোবাইলে হাত দিয়ে নেই, কমেন্ট চেক করি নাই যে এই টপিকটা শেষ করার জন্য। একটু সবাই কমেন্টে আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টে যা লাইভে আছো অনেকক্ষণ যাবতই করেছি, একটু বুঝিয়ে দাও ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা। মিফতাহুল জান্না, ইশিকা, যা যা লাইভে আছো উপস্থিতি যত কমই হোক না কেন আমাকে একটু কমেন্ট করে জানাও যে পুরো কনসেপ্টটা সবাই খাতায় নোট করেছো কিনা। এখন আমি একটা অঙ্ক দেখাবো, অঙ্ক দেখালে আশা করি পুরো ব্যাপারটা তোমরা ভালো করে ক্লিয়ার হয়ে যাবা। এই যে বিষয়টা আমি এখানে নোট লিখছি, নোট করবা, একটা ম্যাথ দেখাবো, ম্যাথ দেখালে বিষয়টা আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবা। ইজ ইট ক্লিয়ার অর নট, একটু কমেন্টে জানিয়ে দাও দ্রুত। আচ্ছা
আরেকটা বিষয় তোমরা নোট করে নিবা, মুখ্য আর্গুমেন্টের সীমা, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মুখ্য আর্গুমেন্টের সীমা এটা এমসিকিউতে অনেক বেশি আসে। মুখ্য আর্গুমেন্টের সীমা বলতে বুঝবো -পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল পাই। সবাই একটু ভালো করে নোট করবা, থিটা বলতে মুখ্য আর্গুমেন্ট। যদি তোমার এমসিকিউ আসে মুখ্য আর্গুমেন্টের সীমা নিচের কোনটি, এরকম 4টা অপশন থাকবে, কোথাও ইকুয়াল এখানে দেওয়া, কোথাও এখানে দেওয়া, বিভিন্নভাবে দিবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেন এটা হলো একটু বোঝার চেষ্টা করো। স্যার এখানে ইকুয়াল দিছেন, এখানে কেন দিলেন না? এখানে ইকুয়াল দিছেন, এখানে কেন দিলেন না? একটা প্রশ্ন মনে আসতেই পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তোমার কোনো জটিল সংখ্যা এখানে খেয়াল করো সবাই, যদি কোনো জটিল সংখ্যা মনে করো x অক্ষের বাম দিকে, বাস্তব অক্ষের এই জায়গাটা আছে, খেয়াল করো, জটিল সংখ্যা যদি বাস্তব অক্ষের এই জায়গায় থাকে, এই জায়গায় অর্থাৎ বাস্তব অক্ষের উপরে বাম পাশে থাকে, তখন তুমি মুখ্য আর্গুমেন্ট কেমনে বের করবা? আমরা বলছি মুখ্য আর্গুমেন্ট বলতে বোঝায় কিভাবে গেলে কম ঘুরতে হয়। এখন তো প্রশ্ন করবা, স্যার এখান থেকে যতটুকু ঘুরতে হয় এখান থেকে তো একই পরিমাণ ঘুরতে হয়, তো কোনো জটিল সংখ্যা যদি বাস্তব অক্ষের উপরে বাম পাশে থাকে, এন্টি ক্লক গেলে যেই পরিমাণ ঘুরতে হয় ক্লকওয়াইজ গেলে একই পরিমাণ ঘুরতে হয়। তো স্যার এক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার নিব? যখন একই পরিমাণ ঘুরতে হয় তখন আমরা অ্যান্সার নিব প্লাসের অ্যাঙ্গেলটা। প্লাস বলতে এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস তখন আমরা এইটা কাউন্ট করব, এই যে উপরেরটা। নিচেরটাও পাই, নিচেরটা হচ্ছে -পাই, উপরটা হচ্ছে প্লাস পাই। তো যখন একই পরিমাণ ঘুরতে হয় তখন প্লাসের মানটাকে গ্রহণ করতে হয়। মুখ্য বলতে প্লাসের মান বোঝায় তখন, দ্যাট মিনস এই যে পাই এইটাকে আমরা বুঝবো, তখন এইটার আর্গুমেন্ট হবে প্লাস পাই, -পাই হবে না, আর্গুমেন্ট হবে প্লাস পাই। এই জন্য আমরা এখানে ইকুয়াল দিয়েছি। আর প্লাস পাই যখন হবে -পাই তো আর তখন গ্রহণযোগ্য হবে না, এই জন্য এখানে ইকুয়াল দেই নাই। এই জন্য মুখ্য আর্গুমেন্টের সীমা বোঝায় -পাই লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল পাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আমরা একটা ম্যাথ এখন করব ক্লিয়ারলি তোমাদের কনসেপ্টটা পুরোপুরি উপলব্ধি করার জন্য। আমি একটু কমেন্টের আশা করতেছি বুঝতে পেরেছো কিনা, মুখ্য আর্গুমেন্টের সীমা সহ ব্যাপারটা বুঝিয়েছো কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, দ্রুত। মিফতাহুল জান্নাত কমেন্ট করেছে, মুক্তা কমেন্ট করেছে, শফিকুল ইসলাম, জ্যোৎস্না কমেন্ট করেছে। তো চলো আমরা ঝটপট একটা ম্যাথ করে ফেলি। আশা করি বিষয়টা সবাই নোট করেছো, অথবা পরে আবার নোট করে নিব স্ক্রিনশট দিয়ে। চলো আমরা পরবর্তী স্লাইডে তো পোলার আকারে আলোচনা করছি মডুলাস আর্গুমেন্ট। আর্গুমেন্ট বলতে আমরা বুঝবো মুখ্য আর্গুমেন্ট। একটা ম্যাথ আমরা করে ফেলি। এই যে এখানে 3টা ম্যাথ এখানে দেওয়া আছে, আমি 3টা অপশনই বলেছি, পোলার আকার নির্ণয় করো, মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো। আমি তোদেরকে একটা ম্যাথ করিয়ে দিচ্ছি এখানে। প্রথম ম্যাথটা যদি ভালো করে বুঝতে পারো, আমি সলভ করাবো এখন, তাহলে বাকি ম্যাথগুলো তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। তো দেখো প্রথম ম্যাথটায় তোমাকে জটিল সংখ্যা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি জেড ইজ ইকাল টু, দেওয়া আছে আমাদেরকে 5 - i বাই হচ্ছে 2 - 3i। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা আলোচনাটা ভালো করে শুনবা, অনেকগুলো অঙ্কের কনসেপ্ট তুমি এখানে পেয়ে যাবা। এই জটিল সংখ্যাটা আমাকে বলছে পোলার আকারে প্রকাশ করো, মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে এইটা কিন্তু জটিল সংখ্যার সাধারণ আকারে নাই। জটিল সংখ্যার সাধারণ আকার বলতে আমরা বলছি x + iy, অর্থাৎ বাস্তব অংশ থাকবে আলাদা, কাল্পনিক অংশ থাকবে আলাদা। এখানে কিন্তু বাস্তব আর কাল্পনিক আলাদা করে নাই, উপরেও আই আছে নিচেও আছে। তো এই অবস্থায় রাইখা ওগুলার একটাও নির্ণয় করা যাবে না, এইটাকে আবার এরকম সাধারণ আকারে প্রকাশ করতে হবে। প্রশ্ন হচ্ছে কিভাবে করব স্যার? সবাই একটু ভালো করে শুনো। জটিল সংখ্যা যদি আমার সাধারণ আকারে না থাকে, জটিল সংখ্যা যদি আমার সাধারণ আকারে না থাকে, আমাকে সাধারণ আকারে আনার জন্য হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করতে হবে। হরের অনুবন্ধী, দ্যাট মিনস 2 + 3i। এই যে 5 - i সাথে 2 + 3i, হরের অনুবন্ধী। হরে আছে 2 - 3i, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা বুঝবো 2 + 3i। তো এইটা দিয়ে উপরে এবং নিচে গুণ করব সব সময়। যদি সাধারণ আকারে না থাকে, ভগ্নাংশ থাকে, সব সময় এই কাজটা করব। তো দেখো কি হয়, এখানে নিচে হয়ে যায় স্যার a + b × a - b, দ্যাট মিনস a² - b²। আর উপরে গুণ করলে 5 × 10 + 59
-2i -3i স্কোয়ার। উপরে আমরা নর্মালি গুণ করে দিয়েছি, আর নিচের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো নিচে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি 9i স্কোয়ার। আর সবার নিশ্চয়ই জানা আছে যে 9i স্কোয়ার, আই স্কোয়ারের মান কিন্তু -1, দ্যাট মিনস আমরা এখানে পেয়ে যাচ্ছি +9, -9i স্কোয়ার পাচ্ছি, আই স্কোয়ারের মান -1, তো গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা এখানে সরাসরি বলতে পারি +9। আমি সাইডে দেখাই দিছি, উপরে পাচ্ছি 10, এখানে 15i থেকে 2i চলে গেলে থাকে 13i, আর এখানে আই স্কোয়ারের মান -1 বসাইলে আমরা পেয়ে যাচ্ছি +3। আশা করি সবাই বুঝবা, আই স্কোয়ারের মান -1, তো গুণ করলে পাচ্ছি মাইনাসে মাইনাসে +3। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি স্যার 13 + 13i বাই পাচ্ছি 13। এখন দেখো এখানে তুমি যদি 13 দ্বারা ভাগ করে দাও তুমি পাবা 1 + i। ডিয়ার স্টুডেন্টস, এই যে কাজ করে করে আমরা জটিল সংখ্যার সাধারণ আকারটা পেয়ে গেলাম, জেড ধরে নিছি আমরা, তো অতএব জেড ইজ ইকাল টু 1 + i। এইটা কিন্তু আমার জটিল সংখ্যার সাধারণ আকারে আছে। তো সাধারণ আকারে না থাকলে আমাকে এইভাবে সাধারণ আকার বানাইতে হবে। আশা করি সবাই নোট করতেছো। এখন আমি পোলার আকার, মডুলাস, আর্গুমেন্ট সবগুলো আমি নির্ণয় করতে পারবো। প্রথমে নির্ণয় করবো মডুলাস এবং আর্গুমেন্ট, তারপর শেষে পোলার। কেন বলো? কারণ পোলারের মধ্যে আর লাগবে, আর বলতে আমরা বুঝি মডুলাস জেড, থিটা লাগবে, থিটা বলতে বুঝি আমরা মুখ্য আর্গুমেন্ট, এই জন্য ওইটা আগে বের করে নিব। তো এখানে আসো, অতএব আমি এই পাশটা মুছে ফেলি। তো এইখানে জেড ইজ ইকাল টু আমরা পেলাম 1 + i, তাহলে অতএব মডুলাস জেড ইজ ইকাল টু আমরা কি পাবো? মডুলাস জেড ইজ ইকাল টু আমরা বলতে পারি, বা একবারে বলতে পারি আর ইজ ইকাল টু মডুলাস জেড। এখানে আর কেন বললাম? ওই যে পোলার আকারে আর লাগবে, মডুলাস জেড √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। কাল্পনিক অংশ বলতে সবসময় আমরা বুঝবো আয়ের সহগ। এখানে বাস্তব অংশ 1, কাল্পনিক অংশ আয়ের সহগ হচ্ছে 1। দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি √2। আমরা আর এর মান পেয়ে গেলাম। এখন মুখ্য আর্গুমেন্ট থিটা আমরা বের করব। পয়েন্ট টু বি নোটেড, শুধু আর্গুমেন্ট বোঝাতে ছোট হাতের অক্ষর এ ব্যবহার করা হয়। মুখ্য আর্গুমেন্ট বলতে আমার ক্যাপিটাল এ আর জি ইউজ করা হয়। তো ক্যাপিটাল এ আর জি এটা বলতে বুঝি আমরা মুখ্য আর্গুমেন্ট, দ্যাট মিনস থিটা। তো এইটা আমরা কীভাবে বের করবো? আমাকে বুঝতে হবে এটা কোন কোয়াড্রেন্টে। সবাই বুঝতে পারার কথা স্যার, এখানে এক্সের মানটা প্লাস, তার মানে ডান দিকে, আয়ের সহগ প্লাস, তার মানে উপরের দিকে, তার মানে এইটা অবস্থিত আমার প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে থিটা বের করা আমার একেবারেই সোজা। আমি সরাসরি বলবো tan ইনভার্স y/x। y বলতে এখানে 1, x বলতেও কিন্তু 1। এই যে সংখ্যাটাকে স্থানাঙ্ককে প্রকাশ করলে আমরা জানবো এটা হবে 1,1। এই যে স্থানাঙ্ককে প্রকাশ করলে x এর মান 1, তারপরে y এর মান আয়ের সহগ ওইটাও 1, প্রথম চতুর্ভাগ। তো প্রথম যেহেতু সরাসরি এই সূত্র। তো tan ইনভার্স 1, tan ইনভার্স 1, 10 কতর মান 1, 10 45 ডিগ্রি। দ্যাট মিনস আর্গুমেন্ট অফ জেড পাচ্ছি আমরা π/4। আর্গুমেন্ট পেয়ে গেলাম, আর্গুমেন্ট আমরা থিটা বুঝি। এইবার যদি সংখ্যার পোলার আকার, অতএব আমরা বলতে পারি পোলার আকার। পোলার আকার বলতে আমরা বুঝবো, পোলার আকার বলতে আমরা বুঝি x ইজিক্যাল টু ছিল r cos থিটা, মনে আছে কিনা? r cos থিটা প্লাস ছিল i sin থিটা। পোলার আকার আমরা বলতে পারি পোলার আকার ইজিক্যাল টু হচ্ছে r cos থিটা প্লাস i sin থিটা। আর কমন ছিল এখানে, সরি আমি চলতেছি r ইন্টু আবার ছিল হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে আমার √2, ভিতরে cos থিটা প্লাস i sin থিটা। এখানে থিটার মান বসাবো না, থিটার মান লাস্টে লিখে দিব, যেখানে থিটা ইজ ইকাল টু π/4। এইভাবে পোলার আকার লিখবো আমরা। পোলার আকার দেখো খাতায় নোট করা আছে, আর ব্র্যাকেটে cos থিটা প্লাস i sin থিটা, আর এর মান √2 cos থিটা i sin থিটা, এভাবে রাখবো। লাস্টে থিটার মানটা পরে লিখে দিব, যেখানে থিটা ইজ ইকাল টু π/4। এই হচ্ছে একটা ম্যাথ, আমাদের আজকে লাস্ট ম্যাথ। আমরা ওই দুইটার যে কোনো একটা, গয়ের ম্যাথটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। ওইটা করলেই আমাদের আজকের ক্লাস আমরা সমাপ্তি করে দিব।
যারা ধৈর্য সহকারে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি ক্লাসটা করে তোমরা অনেক কিছু ক্লিয়ার হবা। এখন যে কোনো বই থেকে তুমি যদি এই টাইপের ম্যাথগুলো করো, আশা করি তোমাকে খুব একটা প্রবলেমে পড়তে হবে না। কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবা, ইনশাআল্লাহ আমরা প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ ম্যাথ, এখানে খ নাম্বার তোমরা বাসায় করবা। সাপোজ গ যদি আমি করতে চাই, গ বা খ একটা করলেই হয়। সবাই বুঝতে পেরেছো? কিন্তু কমেন্টে জানাও, আমি বোর্ড মুছে ফেলবো। সবার লেখা হয়েছে কিনা, বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, দ্রুত। তো খ বা গ যদি আমরা করতে চাই, খ বা গ, তো আমাকে জেড ইজ ইকাল টু এখানে দেওয়া আছে -4 -3i। ইট ডাজন্ট ম্যাটার। প্রথমে মডুলাস জেড, এটা কিন্তু আমার জটিল সংখ্যার সাধারণ আকারে আছে, আমাকে কষ্ট করে সাধারণ আকারে নিতে হবে না। তাহলে অতএব মডুলাস জেড ইজ ইকাল টু √4 -4² প্লাস -3 স্কোয়ার। দ্যাট মিনস আমরা পাচ্ছি এখানে 16 এবং 9 25, 25কে রুট করলে পাচ্ছি আমরা 5। তারপর পেয়ে গেলাম মডুলাস জেডের মান হচ্ছে 5। এরপরে আর্গুমেন্ট অফ জেড বা থিটাও বলতে পারো, এইটা আমরা কোন কোয়াড্রেন্টে বলো? -4 -3i। এটা স্থানাঙ্ক আকারে প্রকাশ করলে হবে -4, -3। তো -4, -3 বুঝতেই পারতেছো আমার 3 নাম্বার চতুর্ভাগ। আর 3 নাম্বার চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার সূত্র হচ্ছে, একটা মাইনাস আগে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। খাতা একটু আগে নোট করেছো, 3 নাম্বার চতুর্ভাগে হইলে পাই মাইনাস ঠিক থাকবে, কিন্তু ক্লকওয়াইজ যাওয়ার কারণে এখানে আগে একটা মাইনাস হবে। মুখ্য আর্গুমেন্টের কনসেপ্টে, আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টকেই বুঝি। তাহলে এখানে আমরা বসায় দিই ভ্যালু পাই মাইনাস tan ইনভার্স, এখানে পাচ্ছি আমরা y/x বলতে y এর ভ্যালু হচ্ছে এখানে -3 আর x এর ভ্যালু হচ্ছে -4। তো মাইনাস তো আমরা জানি এমনিতেও থাকবে না, এখানে মাইনাস কাটা যায়, মাইনাস মডুলাস থাকার কারণে এমনিতেও আমরা মাইনাস আর দিব না। তা আমরা এখানে জাস্ট এই মাইনাস তো এমনিতেই থাকবে না, মাইনাস দিয়ে গুণ করে লিখবো -পাই প্লাস tan ইনভার্স 3/4। মডুলাস থাকার কারণে মাইনাস চলে যাবে, এটা এভাবেই থাকবে। আমার tan ইনভার্স 3/4 এর সুন্দর কোনো মান আমরা জানি না, 30, 45, 60 এরকম কোনো মান নাই, তাই এটাকে এইভাবেই রেখে দিব, দশমিকে নেওয়ার দরকার নাই। অতএব সংখ্যাটির পোলার আকার, তো পোলার আকার যদি আমাকে বের করতে বলে, এখানে পোলার আকার বলতে বুঝছি আর ব্র্যাকেটে cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আর বলতে কত? এখানে আর বলতে পেয়েছি আমরা 5, তো ব্র্যাকেটে cos থিটা প্লাস i sin থিটা রেখে দিব। লাস্টে আমরা থিটার মানটা বলে দিব, এখানে না বসাইয়া, এত বড় মান এখানে না বসায় বলে দিব, যেখানে থিটা ইজ ইকাল টু -পাই প্লাস tan ইনভার্স 3/4। দিস ইজ আমার থিটার মান। সবাই বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিব। তা আমরা এখানে আজকের আমাদের আলোচ্য বিষয়, আমরা এখানে আজকে জটিল সংখ্যার, আমি যে প্রথম স্লাইডটা চলে যাই, জটিল সংখ্যার প্রাথমিক ধারণা আমরা আলোচনা করেছি। আই কিভাবে আসলো, আয়ের পাওয়ারের মান কিভাবে বের করতে হয়, সিরিজ থাকলে কীভাবে বের করতে আমরা আলোচনা করেছি। জটিল সংখ্যার সাধারণ আকার বলতে কি বোঝায়, ওখানে বাস্তব অংশ, কাল্পনিক অংশ আমরা আলোচনা করেছি। এরপরে জ্যামিতিক চিত্র অর্থাৎ আর্গন চিত্র গ্রাফিক্যালি কিভাবে সেট করতে হয় আমরা আলোচনা করেছি। এরপরে জটিল সংখ্যার মডুলাস কিভাবে বের করতে হয়, আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়, আর্গুমেন্টের মুখ্য সীমা বলতে কি বোঝায়, এরপরে আমরা সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র কি, এগুলো আমরা আলোচনা করেছি। সর্বশেষ পোলার আকার কিভাবে প্রকাশ করতে হয়, এগুলো আমরা আলোচনা করেছি। আশা করেছি যাতে দুটো রিভাইস ক্লাস ছিল, আশা করি ভালো একটা রিভাইস হয়েছে, একটু গোছানো আকারে রিভাইস করতে পারছি আমরা। আর জন্য প্রথম ক্লাস, তারাও আশা করি ভালো বুঝতে পেরেছো। সবাইকে সর্বশেষ এটাই কথা যে সবাই আমাদের ক্লাসটাকে অবশ্যই চেষ্টা করবা পরবর্তীতে হলেও সবার কাছে, তোমাদের যত ফ্রেন্ডস আছে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে।
থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে কোনো এই টপিক্সের অঙ্কগুলো বইয়ে করতে যেয়ে তোমাদের টপিক্সের অঙ্ক বলতে এই অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো এগুলো তো বেসিক আলোচনা, এই যে পোলার আকার, মডুলাস, আর্গুমেন্ট নির্ণয়, এই টাইপের অঙ্কগুলো তোমাদের টেক্সট বুকে তোমরা করতে পারো। যদি কোনো প্রবলেম ফেস করো আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবা, ইনবক্সে বা মোবাইলে কল দিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমরা দোয়া করি। আল্লাহ হাফেজ।